হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যালো, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বাকি সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। তাহলে আসলে আজকে একটু প্রবলেম হয়ে গিয়েছে, মানে আমি আসলে আজকে অফিসে যাইনি। তো আমার একটু বাবুটা অসুস্থ, তো তাকে নিয়ে একটু হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো আজকে বাসা থেকে মেইনলি ক্লাসটা নিচ্ছি। তো সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে কাইন্ডলি একটু জানাবেন, হ্যাঁ? যদি কোনো প্রবলেম থাকে আমরা এখন এটা ফিক্স করে নেব। আর কোনো ক্লিয়ার নয়েজ শোনা যাচ্ছে। আসতেছে কি? কোনো না, ধরনের নয়েজ ডিস্টার্ব আসছে না। আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা আর জাস্ট 2-1 মিনিট ওয়েট করি, বাকি যারা আছে সবাই জয়েন করে ফেলুক, আর ততক্ষণে আমরা হচ্ছে ক্লাসের যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো একটু প্রিপেয়ার করে ফেলি। লাকুম, হ্যাঁ আমি আসলে আজকেই প্রথম আসলে আজকে জয়েন করেছি। ওকে, রেজিস্ট্রেশন আজকে করেছি, প্রথম ক্লাসটা মিস হয়ে গেছে। আচ্ছা এক্ষেত্রে আচ্ছা। কিভাবে ব্যাকআপ দেওয়া যেতে পারে? আচ্ছা, এটার জন্য হচ্ছে যে আমাদের যে ক্লাসটা হয়েছিল মানে এর আগে, সেই ক্লাসের রেকর্ডিংটা আছে, ওইটা আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব, অলরেডি ওটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো ওইটা আপনি দেখে রিকভারি করে নিতে পারেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ওকে, আর আপনি কি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন আছেন? ফেসবুক গ্রুপে জয়েন আছে, জি। আচ্ছা, ঠিক আছে তাহলে। এই মাত্র করলাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। জি, তো আপনি আসসালামু যেহেতু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, আরো একজন কি নতুন কেউ আছে? জি, আলহামদুলিল্লাহ, আচ্ছা, ঠিক আছে। জয়েন হয়েছে। ওকে, তা আমাদের আসলে এমনই হয়, দেখা যায় প্রথম দুইটা ইনফ্যাক্ট তিনটা ক্লাস পর্যন্ত দেখা যায় অনেকে নতুন নতুন জয়েন করে। তো যারা নতুন জয়েন করেছেন তাদের মনে হয়তো বা অনেক কোশ্চেন, তাই না? আর আর আগে থেকে যারা জয়েন করে আছেন তারা মোটামুটি জানেনই যে আমরা আসলে নতুন কেউ আসলে আমরা তাদের সাথে একটু পরিচিত হই, তাই না? তো যারা একটু নতুন এসেছেন তারা একটু কাইন্ডলি আপনাদের পরিচয়টা দিয়ে দেন যে আপনারা কোথায় আছেন, কি করছেন এবং এই ভিডিও এডিটিং কোর্সটা কেন করতে চাচ্ছেন। তো সবার প্রথমে কে বলবেন, একটু বলে ফেলেন তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম, হ্যাঁ মুরাদ ওয়ালাইকুম আহমেদ, আসসালাম, জি, বলে ফেলুন। ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া উপজেলা। আচ্ছা, বর্তমানে আমি সিঙ্গাপুরে করছি। ওকে। আমি গত 29 তারিখে অ্যাডমিশন নিয়েছিলাম। ও, আজকে আচ্ছা আচ্ছা, 26 তারিখের ক্লাসটা মিস করছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আশা করি আপনি জাস্ট একটা ক্লাসই মিস করেছেন, সেটার ওই যে ভিডিওটা দেখে আপনি একটু রিকভারি করে নেবেন, হ্যাঁ? আর যদি জি, কোনো প্রবলেম থাকে অবশ্যই গ্রুপে একটা মেসেজ দিয়ে দিবেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমরা আসসালামু তাহলে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, নেক্সটে কে আছে আমাদের? স্যার, আমার নাম আব্দুল্লাহ আল মাসুদ। ওকে, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী জেলা, রায়পুরা থানা। আহ, আপনার ভিডিও এডিটিং কোর্স করার উদ্দেশ্য, আমার আসলে কন্টেন্ট ক্রিয়েশনের উপর একটা ঝোঁক আছে। আচ্ছা, এই জন্য আহ, এই সেক্টরে আসা। ওকে, ঠিক আছে, গ্রেট। আপনার যেহেতু একটু ঝোঁক আছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, আপনি অলরেডি কি কোনো কিছু নিয়ে কাজ করতেছেন নাকি একটু করবেন নতুন করে? স্যার, অলরেডি কোনো কিছু করা হয় নাই। দু একদিন আগে একটা ইউটিউব চ্যানেল দিচ্ছি। আচ্ছা এইটাই। আচ্ছা, ফেসবুক পেজ খোলার ইচ্ছা আছে, কন্টেন্ট ক্রিয়েশন করার ইচ্ছা আছে। ওকে, ঠিক আছে, গ্রেট। ওকে, ঠিক আছে, আশা করি আপনি যেই জিনিসটার জন্য এসেছেন সেটা এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, হ্যাঁ? ওকে, তো এরপরে যদি চলে আসি নেক্সট, আর কেউ কি আছে যে আমার সাথে আজকে নতুন জয়েন হচ্ছে? জি, আসসালামু আলাইকুম। আমি শাহির সাদিক। ওকে, তো আপনি আমি পাবনা থেকে বলছি। আর আমি স্টুডেন্ট। আর ভিডিও এডিটিং কোর্সে জয়েন করেছি। আমি মূলত ফ্রিল্যান্সিং করি ভিডিও এডিটিং এর উপরেই। আচ্ছা করছেন তো অলরেডি? জি জি। আচ্ছা, তো গ্রেট। এটা একটু প্রফেশনালি শেখার জন্য আর কি আচ্ছা, ক্রিয়েটিভিটিতে জয়েন করা আর কি। আসলে আমি করি আপাতত ফিল্মোরা দিয়ে। হুম হুম, এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো অনেক কিছু শেখার আছে, তো এই জন্য আর কি
মূলত এখানে জয়েন করছি। ওকে, সো আপনি যেহেতু অলরেডি ফ্রিল্যান্সিং করছেন, আপনি মেইনলি এখন কোন মার্কেট প্লেসে কাজ করছেন বা কিভাবে? আমি আছি ফাইবারে আছি 1 বছর হলো, ওকে, আর আপওয়ার্কে রিসেন্ট জয়েন করেছি 5 মাসের মতো। আচ্ছা আচ্ছা, গ্রেট। তার মানে মোটামুটি মাশাআল্লাহ অনেক দিন ধরেই কাজ করছেন, তাই না? জি, এটা 1 বছর। আপাতত লেভেল 1 সেলার আছি এখন ফাইবারে। Okay. আর এটা কি কিছুদিন সম্পূর্ণ হলো। ভিডিও এডিটিং এর উপরে নাকি আলাদা আর কোনো গিগ আছে? না না, ভিডিও এডিটিং এর উপরে আছি আপাতত, ভিডিও এডিটিং করে। ভাইয়া কি মোশন গ্রাফিক্স এর কাজ করেন? না না, মোশন গ্রাফিক্স না, অত দূর যাইনি এখন। আমি আপাতত এক্সপ্লেনার, ভিডিও টিডিও, নর্মাল আর কি, এগুলো কাজ করি। আচ্ছা, তো আপনার মেইনলি কাজগুলো কি এক্সপ্লেনার টাইপেরই আছে? স্টোরি টেলিং টাইপের আর কি, মানে স্টক ফুটেজ দিয়ে আর কি, ওই যে স্ক্রিপ্ট থাকে ওইটা ভয়েস ওভার করে ওই স্টক ফুটেজ দিয়ে আর কি ভিডিও বানায়। পুরোটাকে কমপ্লিট করতে হয়, হ্যাঁ। তো জি জি অনেকটা হচ্ছে বলতে পারেন বাংলাদেশে যে মায়াজাল বা এই ধরনের যে অনেকগুলো জি জি জি, content এই আছে, টাইপের, হ্যাঁ হ্যাঁ। তাদের মধ্যে, তাই তো? শুধু জি স্ক্রিপ্ট জি আর ভয়েস হ্যাঁ, ওভার পেয়ে যান, বাকিটা অ্যারেঞ্জ করে বানিয়ে দেন। জি জি, সেটাই। ঠিক আছে, গ্রেট। যাক, আচ্ছা মাশাআল্লাহ। ভাইয়া, বলুন। ক্লাস শুরুর হ্যাঁ আগে আপনাকে একটা প্রশ্ন করি। জি জি, আচ্ছা, বলুন। আমরা যে ছবিগুলো ব্যবহার করি ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অথবা ফুটেজ গুলো ব্যবহার করি, আচ্ছা এগুলো কপিরাইট ফ্রি থাকার জন্য আপনারা কি কি করেন? আচ্ছা, মানে সবার কপিরাইট আগে স্ট্রাইক যাতে না না হয়, এ ধরনের ইমেজের প্রবলেম না হয়। ক্ষেত্রে যে জিনিসটা হয়, খুব কমই আছে যে ইমেজের জন্য আসলে কপিরাইট স্ট্রাইক আসে। কারণ ইমেজটা আসলে যখন দেখা যায় আপনি কারো কপিরাইটেড জিনিসটা ইউজ করতেছেন, ওটা তেমন বেশি একটা প্রবলেম হয় না যদি সেটা মানে অনেক দামি কোনো পিকচার হয়, মানে লাখ টাকা দামের যদি কোনো পিকচার হয়, তো ওই পিকচার গুলো আসলে এত কমনলি ফ্রিলি পাওয়াও যায় না। তো ইমেজ নিয়ে আসলে টেনশনের কিছু নেই। কিন্তু আপনি যদি ভিডিও নিয়ে কাজ করেন, তখন যে জিনিসটা হয় যে অন্যের ভিডিও নিয়ে কাজ করলে অনেকটাই চান্স থাকে আপনার স্ট্রাইক চলে আসবে। সেই কারণে আমরা আসলে বলি যে আপনি হয় নিজে থেকে ভিডিও ক্রিয়েট করে ভিডিও নিয়ে কাজ করেন, অথবা আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ না করে ইমেজ দিয়ে বা রিলেটেড টাইপের যেগুলো মিলে যাচ্ছে ওই ধরনের কিছু ফ্রি ভিডিও কালেক্ট করে তারপরে ভিডিওটা ক্রিয়েট করেন। এটা সব থেকে সেভ হয় আর কি, হ্যাঁ। আর মিউজিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেশিরভাগ সময় ইউটিউবে সব থেকে বেশি কপিরাইট আসেই বলতে পারেন মিউজিকের জন্য। সো মিউজিক মাস্ট বি কপিরাইট ফ্রি হতেই হবে। এটার জন্য আসলে অনেক সোর্স আছে, ইউটিউবেও এটার জন্য সোর্স আছে, পাশাপাশি অনেক ফ্রি ওয়েবসাইট আছে, হ্যাঁ। তো এখান থেকে আসলে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ইউজ করতে পারবেন। তো এই কয়েকটা জিনিস যদি কিন্তু ভাইয়া, আমি যতটুকু জানি যে ইউটিউবের যে কন্টেন্ট যদি আমরা ব্যবহার করি, একটা লিমিট আছে যে 10 সেকেন্ড, যে কোনো কন্টেন্ট যদি আমি করি 10 সেকেন্ড পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো, আচ্ছা, এরকম না একটা লিমিট আছে, আমি শুনছি আর কি, আমি না জানি না এরকম সঠিক। অনেক কিছু শোনা যায়, বাট আমার বাস্তব লাইফে যে জিনিসটা আমি ফেস করেছি এটা আমিও শুনেছি যে 10 সেকেন্ড পর্যন্ত ইউজ করা যায়। বাট মজার বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও নিয়ে কাজ করেন, আপনার 10 সেকেন্ডও লাগবে না, আপনার দেখা যাবে 3 থেকে 4 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ আপনি ইউজ করেছেন বা মিউজিক ইউজ করেছেন, ওটার জন্য আপনাকে কপিরাইট দিয়ে দিছে। আবার অনেক সময় এমনও হয় যে আপনি ইউটিউবের যে কোনো একটা ভিডিও নিয়ে এসে ওটা 30 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে পারেন, দেখবেন ওটা তো কপিরাইটটা আসে না, হ্যাঁ। তো এইখানে যে জিনিসটা হয় কোনটা আসবে কোনটা আসবে না এটাকে শিওরলি ভাবে বলা যায় না, কিন্তু এতটুকু বলা যায় যে আপনি যদি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও নিয়ে কাজ করেন, ফর এক্সাম্পল টি সিরিজের অথবা তহিদ আফ্রিদি বা এই ধরনের বড় বড় যে ইউটিউবার গুলো আছে তাদের ভিডিও নিয়ে কাজ করলে দেখবেন ওটাতে স্ট্রাইক খুব দ্রুত আসে। কিন্তু আপনি যদি ছোট কোনো চ্যানেল নিয়ে কাজ করেন, মনে করেন একটা চ্যানেলের ভিডিও নিয়েছেন, তাদের হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবার, তো তাদের ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন, সেটা যদি 30 সেকেন্ডও থাকে, দেখা যায় ওটাতে কপিরাইট স্ট্রাইকটা আসে না। তো এই কারণে সব থেকে সেভ হচ্ছে আপনি যদি চান যে না আমি কোনো ধরনের এই ধরনের রিস্ক নিতে চাই না, সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনি নিজের ভিডিও দিয়ে কাজ করেন। আর যদি ভাইয়া, আর একটা প্রশ্ন করবো হ্যাঁ ক্লাস হ্যাঁ শুরুর আগে। হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নেই, বলে ফেলেন। না, ভাইয়া, শুরুর আগে আমরা আমি নতুন তো, টাইপোলজি আমার নিয়ে মনে আসলে অনেক করি। প্রশ্ন ভাইয়া, আপনি যদি আহ, হ্যাঁ, আস্তে আস্তে সব হবে, ঠিক বোধার আছে, না, একটু ধৈর্য ধরতে বিরক্ত হবে। না হন। না না, বিরক্তর কিছু নেই, বাট আমি আশা করি ভাই, আমি আপনি। একটু শেষ প্রশ্ন করি। হ্যাঁ, আমি বলেন। অনেক, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু আবার বলুন। ভাইয়া আমি অনেক টিভি চ্যানেলের যে বাংলাদেশে টপ রেটেড যে টিভি চ্যানেল, এর ভিডিও অনেকগুলা ইয়াতে দেখছি যে তারা এমন কিছু ফুটেজ ব্যবহার করে যেগুলা ভাইয়া অন্যান্য জায়গায় করছিল কোনো একটা, তাদের না আর কি, হুম, তাদের নিজস্ব শুট করা না। হুম। তো এক্ষেত্রে কোনো সমস্যা হয় কি? মানে কি ইউটিউব চ্যানেলের কথা বলছেন নাকি ওই যে বড় বড় যে চ্যানেল গুলো আছে তাদের? জি স্যার, কোশ্চেনটা বড় কি বড় যে আবার চ্যানেল, একটু যারা repeat- ওই যেমন সময় টিভি, আর টিভি, হ্যাঁ তারপর যমুনা টিভি, হ্যাঁ, অনেকগুলো ফুটেজ আমি দেখছি যেগুলা স্যার এটা আসলে তাদের না। আচ্ছা, মানে সময় টিভিরা ইউজ করে সেটা হচ্ছে তাদের নাই, এটা কি বলতে চাচ্ছেন?
হ্যাঁ, অনেক টিভি চ্যানেল আছে, বাংলাদেশের টিভি চ্যানেল যে ফুটেজ গুলা ব্যবহার করে সংবাদ প্রকাশের সময়, যেরকম আন্তর্জাতিক সংবাদ প্রকাশের সময়, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যে ফুটেজ গুলা ব্যবহার করে, এগুলা কিন্তু আসলে তাদের না। এক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা বিভিন্ন ইউটিউব? আচ্ছা, না, সবার প্রথমে হচ্ছে এটা তারাও জানে যে এইটাতে তাদেরও রিস্ক থাকে, প্রবলেম হতে পারে, কিন্তু এটা আসলে হয় না। তার কারণ তারা জিনিসটাকে ওইভাবে প্রেজেন্ট করে। হ্যাঁ, তো একটা জিনিস হচ্ছে যে আপনি একটা ভিডিও বানাচ্ছেন, যেটা আপনি কোন একটা জিনিস বোঝাচ্ছেন, এই কারণে আপনার রেফারেন্স একটা ভিডিও লাগছে, আর এই কারণে আপনি ইউটিউবের যে কোনো একটা ভিডিও নিয়ে আসছেন, তো এটাকে ফেয়ার ইউজ বলা হয়। হ্যাঁ, তো ওইভাবে ইউজ করা যায়, কিন্তু ওই যে ঘুরে ফিরে একই কথা, একটা রিস্ক থেকে যায়। তো ওরা যেটা করে, অন্য চ্যানেল যখন নিয়ে এসে কাজ করতেছে, ওরা যদি ভুলবশত কোনো একটা বড় ন্যাশনাল টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ নিয়ে এসে কাজ করে, সময় টিভিও দেখবেন স্ট্রাইক খেয়ে যাবে। ঠিক আছে, তো ওরা যেটা করে, এরকম কিছু ছোট ছোট নিউজ চ্যানেলের ফুটেজ গুলোকে টার্গেট করে, যাতে ওগুলো ইউজ করলে কপিরাইটের প্রবলেম গুলো না আসে। তো সব কথার এক কথা হচ্ছে যে আপনি পারবেন, সবই ইউজ করতে পারবেন, সমস্যা নেই, বাট এটা হচ্ছে সবসময় একটা রিস্ক থেকে যায়। হ্যাঁ, তো এই কারণে আপনি যদি এগুলো নিয়ে কাজ করেন, অলওয়েজ মাথায় রাখবেন যে আমার একটা যে কোনো দিন কপিরাইট আসতে পারে। তো যতদিন না আসে ততদিন হচ্ছে আপনার জন্য বলতে পারেন কি বলবো, গুড লাক। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? জি স্যার। ওকে, আছে, কোশ্চেন আছে? স্যার গত আমার ক্লাসের একটা কোশ্চেন ছিল, ভালো। হ্যাঁ, তো এবার আমরা একটু বাকিদের কোশ্চেন গুলো নিয়ে নিই। আপনার যে কোশ্চেন গুলো থাকবে এগুলো আপনি একটু নোট করে রেখে দিন। হ্যাঁ, ঠিক আছে, এবার একটু স্যার আমার বাকিরা একটা বলেন। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, ওই যে আমাদের যে ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, ওটা কি ইমেইলের মাধ্যমে যেটা দিয়েছে সেটা, নাকি আলাদাভাবে কোনো মেসেঞ্জার গ্রুপ খোলা না হয়েছে? না না, মেইলের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে সেটাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তো এবার একটু বাকি পার্টিসিপেন্ট যারা আছেন তারা কোশ্চেন করে ফেলেন তো, যে লাস্ট ক্লাসে যে আমরা কাজগুলো করেছিলাম বা যে জিনিসগুলো শিখেছিলাম, সেগুলো আপনি প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, বা কোনো ধরনের কারো সমস্যা হয়েছে কিনা? স্যার আমি একটু গত ক্লাসের একটা বিষয় জানতে চাচ্ছিলাম, জি জি, দুই বলুন। তিনটা বিষয়। এটা হচ্ছে লং শটের ক্ষেত্রে বলা হয়েছিল যে হাঁটুর উপর থেকে শটটা নেওয়া হবে, বাট আমরা ছবিতেও দেখলাম যে হচ্ছে একেবারে পার নিচ থেকে ছবি উঠেছে। তো এই ক্ষেত্রে যদি একটু বিষয়টাকে ক্লিয়ার করে দিতেন আর কি। তো ওইটা কিন্তু আমরা ওই ভিডিওতেই বলেছিলাম যে আসলে এইটা মেইনলি হাঁটু থেকেই নেওয়া হয়। ঠিক আছে, তো হাঁটু থেকে যদি হয় তাহলে এটা একদম পারফেক্ট লং শট হয়, বাট আপনি চাইলে একদম পায়ের পাতা থেকেও নিতে পারেন, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু মেইন কথা হচ্ছে যে একদম পায়ের থেকে যদি নেন তাহলে পায়ের সাথে একবারে লেগে থাকতে হবে, মানে পায়ের থেকে বেশি দূরে যাওয়া যাবে না, কারণ আমরা যখনই দূরে চলে যাব তখনই কিন্তু এটা একটা ওয়াইড ভিউ দিবে, আর তখন এটা কিন্তু ওয়াইড শট হয়ে যাবে। হ্যাঁ, তো সব থেকে বেটার হচ্ছে হাঁটু থেকে মাথা পর্যন্ত থাকলে সেটা লং শট, অথবা একদম পায়ের পাতা থেকে বরাবর থেকে মাথা পর্যন্ত থাকলে সেটাকে আমরা লং শট হিসেবেই ধরি। ঠিক আছে। জি স্যার। আর হচ্ছে টু শটের ক্ষেত্রে যেটা আপনি বলেছিলেন যে হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট থাকবে, যদি তিনটা সাবজেক্ট থাকে তাহলে থ্রি শট এরকম হবে আর কি। রাইট। তো এই ক্ষেত্রে আমরা তো বাংলাতে একটা শব্দ ব্যবহার করি, যেমন এক বচন, দ্বিবচন এবং বহু বচন। বহু বচনের ক্ষেত্রে কোনো সংখ্যা উল্লেখ করা হয় না। তো এই এই শর্টটার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু আছে কিনা যে হচ্ছে এটার পরে অন্য একটা নামে ব্যবহার করা হবে, যেখানে অনেক মানুষ থাকলেও সেটা পরিচিতি লাভ করবে, এরকম কোনো কিছু আছে কিনা, বা এই টু শটটা কতজন মানুষ পর্যন্ত এই শটের নাম দেওয়া যেতে পারে? আচ্ছা, তো ওইটা আসলে টেকনিক্যালি ওইভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি এটাকে মানে 1 2 করে যতদূর কাউন্ট করা যায় ওটা করতে পারেন, বাট যখন দেখা যায় যে অনেক বেশি হয়ে যায়, তো ফর এক্সাম্পল আমার হচ্ছে 20 জন মানুষ আছে, এখন আমি ওখানে তার 20 শট বললে ব্যাপারটা বলা যায়, ব্যাপারটা খারাপ না। কিন্তু তখন আমরা যেটা বলি যে একটা মাল্টি শট নিয়ে আসো, মানে ওখানে হচ্ছে মাল্টিপল মানুষ আছে, তো মাল্টি একটা শট নিয়ে আসো। তো এইভাবে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, বাট আপনি এটা চাইলে আর কি বলে 20 শটও বলতে পারেন, আবার চাইলে মাল্টি শটও বলতে পারেন। ঠিক আছে। এখন অনেক মানুষ মানুষ যেখানে থাকে সেখানে কি আহ সংখ্যা ব্যবহার করা হবে না, মাল্টি যে কথাটা বললেন আর কি ওইটা একটু এটাই, বলবেন? মানে এটা ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, মানে অনেক আছে যারা অনেক ডিরেক্টর আছে, তারা অনেকে বলে যে যাও মাল্টিপল শট নিয়ে আসো বা মাল্টি শট নিয়ে আসো। অনেকে বলে যে ওখানে 10 জন মানুষ আছে, যাও 10 শট নিয়ে আসো। হ্যাঁ, তো এটা ওই যে বললাম, মানে যে যেভাবে প্রেজেন্ট করে, মানে মেইন কথা হচ্ছে আপনি একের অধিক হয়ে গেলে সেটা আপনি নাম্বার দিয়েও প্রকাশ করতে পারেন, বা মাল্টিপল শট বা মাল্টি শট বলেও প্রকাশ করতে পারেন। ঠিক আছে। জি স্যার। এখন এই যে এটা কি শুধু মানুষের ক্ষেত্রে হবে নাকি যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রেই হবে না, এটা যে আমাদের? কোনো সাবজেক্ট, তো আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে সাবজেক্ট আসলে কি, তাই না? তো জি সাবজেক্ট যে জিনিসটা হবে সেইটাকেই মাল্টিপল হলে বা দুইটা হলে সেম ভাবে আপনি মানে ক্যালকুলেট করতে পারবেন। জি, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, সো নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? একটু বলে ফেলেন তো।
আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু আমাদের হচ্ছে হোমওয়ার্ক গুলো চেক করে আসি যে কে কে হোমওয়ার্ক দিয়েছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে বলতে পারেন এইভাবেই ক্লাসগুলোকে আসসালামু সাজাই। আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলুন। অ্যাকচুয়ালি আমি গত ক্লাসটা মিস করছি। আমি আচ্ছা এখানে টাইমিংটা বুঝতে পারিনি, মানে টাইমিং বাংলাদেশের সঙ্গে 5 আওয়ার্স ডিফারেন্স, যার কারণে আচ্ছা এখন প্রবলেম হচ্ছে আমি যখন ওই ক্লাসটা আপলোড করছেন ওইটা কিছুতেই আমি সাউন্ডটা আসতেছিল না, যার কারণে আমি ক্লাসটা শুনতে পারিনি, আচ্ছা। তো ফার্স্ট ক্লাসটা। ওইটা কি সবারই এরকম প্রবলেম হয়েছে? বাকি যারা ডাউনলোড করেছেন একটু আমাকে জানান তো, কারণ এটা তো আমিও নিজেও শুনে দেখিনি। তো জাস্ট না ডাউনলোড স্যার, ঠিক আছে স্যার, এভরিথিং ইজ ফাইন। এভরিথিং স্যার ফাইন। ফার্স্ট ক্লাস বলতে তো শুধু ওই যে শর্ট 26 তারিখের ছোট একটা ভিডিও ওইটা না আপলোড করছেন, নাকি ফুল ক্লাস আপলোড করছেন? না না, ছোট না, পুরো ক্লাসটাই, মানে আমাদের শুরু থেকে যা যা হয়েছিল, যেভাবে যা যা শিখিয়েছিলাম সবকিছু। স্যার আমি তো এটা পাইনি। এটা আপনি কি আমাদের আমাদের গ্রুপে আছেন? ইয়েস। আচ্ছা, তাহলে তো ওখানে পাওয়ার কথা, বাকিরা যেহেতু পেয়ে গিয়েছে। তো আপনি আবার একটু গ্রুপে গিয়ে দেখেন, হ্যাঁ, বা আমি এখান থেকে দেখাই দিচ্ছি, আশা করি তখন আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আর আমি আমাদের গ্রুপে পেয়েছি ক্লাসটা, বাট আমি যতবারই ওপেন করছি ওটাতে কোনো সাউন্ড আসেনি। আমি কমেন্টসও করছিলাম যে সাউন্ড আসতেছে না, তখন মানে অন্য কেউ রিপ্লাই করেনি, তার কারণ অন্য কেউ দেখছে কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সব বলুন। সবকিছু তো ঠিক আছে, সাউন্ড তো সবকিছু ঠিক আছে স্যার, ওকে সবকিছু স্যার। হ্যাঁ স্যার একটু দয়া করে দেখায় দেন। আচ্ছা, হ্যাঁ ওইটা আমি দেখাই দিচ্ছি, বাট তার আগে আমাদের ঠিক স্বর্ণা আছে, হয়তো আমার কিন্তু মোবাইলে প্রবলেম থাকার কথা না। আমি যাই হোক, কোনো একটা প্রবলেম হয়েছে, আমি হয়তো আবার ট্রাই করে আপনার দেখি। মাইক্রোফোনের সমস্যা আছে, আপনি একটু মাইক্রোফোনটা মানে চেক করে দেখেন। আচ্ছা, ওইটাই আমি আপনাকে রেকমেন্ড করবো যে আপনি আগে ভিডিওটা ডাউনলোড করে রাখেন, ঠিক আছে, তারপরে ওইটাকে শুনে দেখেন যে এটা ঠিক মতো কাজ করছে কিনা। অনলাইন থেকে প্লে করতেছেন তো কোনো একটা প্রবলেম হয়তো বা হচ্ছে। আর সবার উদ্দেশ্যে একটু বলে দিই, সেটা হচ্ছে সবাই কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিবেন। তার কারণ আমার যেহেতু অনেকগুলো ক্লাস নিতে হয়, আমার ড্রাইভ ফুল হয়ে যায়, তো দেখা যাবে যে আপনাদের একটা ক্লাস হয়তো বা 7 দিন বা সর্বোচ্চ 10 দিন পর্যন্ত থাকতে পারে। তো এই কারণে যখনই ক্লাস দিয়ে দিব 2 থেকে 3 দিনের ভিতরে ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে, এরপরে কিন্তু লিঙ্ক আর কাজ করবে না। ঠিক Okay, আছে স্যার। ঠিক আছে, এখন তাহলে আমরা একটু স্ক্রিনটা থ্যাংক ইউ শেয়ার স্যার। করে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আর একটু হোমওয়ার্কটা চেক করে ফেলি। আর যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে প্রথমেই 30 মিনিটস বলতে পারেন যে এই প্রবলেম সলভিং প্লাস কে হোমওয়ার্ক দিয়েছে, কতটুকু কি কাজ হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো চলুন একটু দেখে আসি আমাদের হোমওয়ার্কের পার্টটা। তো আমরা চলে আসি আমাদের এখানে, এবং এখান থেকে হচ্ছে এটাকে নিউ পোস্ট করে দিই। আচ্ছা, তো আমাদের সাবিহা ম্যাম লিখেছিল যে ক্লাসের লিংক কি দেওয়া হবে। আচ্ছা হ্যাঁ, ক্লাসের লিংক তো দেওয়া হয়েছিল, তাই না? So, আমি যদি আগে একটু লিংকটা দেখাই যে লিংকটা কোথায়। তো আপনি যখন আমার প্রোফাইলে চলে আসবেন তখনই দেখবেন যে আমি এরকম করে যে ক্লাস 1 ক্লাস 2 করে যতগুলো আমাদের ক্লাস হবে সেগুলো সবগুলো আপলোড করে দেবো। হ্যাঁ, তো এখানে আমাদের কোথায় আয়ান লিখেছিল কোনো সাউন্ড আসছে না। আচ্ছা, এখানে 2-3 জন তো একই কথা লিখছে। মোটরসাইকেল আয়ানি হচ্ছে আমি, ওটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মানে আচ্ছা আচ্ছা। তা আমি একটু এখান থেকে ক্লিক করে প্লে করে দেখি ঠিক আছে কিনা। তো আপনি যে ক্লিক করলে দেখেন ভিডিওটা চলে আসবে, আমি আসলে মোবাইল থেকে ডাউনলোড করে দেখছি। নেবেন। হ্যাঁ, পিসি থেকে একটু দেখবেন, হ্যাঁ, সব থেকে ভালো হয় আর কি। তো আমি একটু দেখি কি অবস্থা। আসলে আমার পিসিটা আমার কাছে নাই, এখন আসবে 10 তারিখে ডেনমার্ক থেকে, যার কারণে আমার ওয়েট করতে হচ্ছে। আচ্ছা, তো আপনি সামহাও এগুলো ডাউনলোড করে কিন্তু রেখে দিন, হ্যাঁ, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, ঠিক আছে স্যার। এখানে মনে হচ্ছে আমার একটু নেটের স্পিডটা কম, তো এটা আসতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা লোড হতে থাক, ততক্ষণ আমরা বাকি হোমওয়ার্ক গুলো চেক করে আসি। তো আমাদের সর্বপ্রথমেই তামান্না ম্যাম কাজ দিয়েছে, তো আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ক্লোজ আপ। ওকে, দেন হচ্ছে লং শট। দেখেন এটা কিন্তু লং শটে পড়ে না, কারণ ওই যে বললাম যে একদম পায়ের পাতা থেকে যদি হতো তাহলে এটা লং শট ধরতে পারতাম, বাট এটা কিন্তু আমাদের একটা অনেক বড় ওয়াইড ভিউ দিচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা ওয়াইড শট বলতে পারি অথবা ভেরি ওয়াইড শটও বলতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাসটা শুরু করে দিই, বিকজ আমাদের প্রায় এখানে শুরু হয়ে গেছে। এই যে শুরুতেই কিন্তু অডিও শুনতে পাচ্ছি, তো আমি নিজের ভয়েস নিজে হঠাৎ করে শুনে ভয় পেয়ে গেছি যে ব্যাপার কি, মানে আমার ভয়েস আমি কোত্থেকে শুনতেছি। তো যাই হোক, এখানে অডিও ঠিকঠাক আছে। হ্যাঁ, ওকে, তো আমরা এটাকে কেটে দিচ্ছি। আর এই ভিডিওটা অবশ্যই সবাই ডাউনলোড করে রেখে দিবেন, হ্যাঁ, ক্লাস ভিডিও এটা। তো আমরা এরপরে কোথায় ছিলাম, সেটা হচ্ছে সেটা একটু মিনিমাইজ করে নিই। দেন হায়ার অ্যাঙ্গেল, ঠিক আছে। আমাদের এটা আপনি দেখেন, আমাদের তামান্না ম্যাম কি আছে? তামান্না ম্যাম কি শুনতে পাচ্ছেন? জি স্যার আছি। ও আচ্ছা, আছেন, আচ্ছা ঠিক আছে। তো এইটা শর্ট আপনি লেখেন নাই, হ্যাঁ, স্যার থ্যাংক আমি ইউ শর্ট অনেকগুলো গুলো লেখেন। ই করছি, বাট সবগুলা যায়নি, আবার লিখতেও পারিনি।
আচ্ছা, তাহলে আপনি আবার এটাকে প্রবলেম রিএডিট আছে। করে দিয়েন, কারণ আপনি এখানে ক্লিক করে কিন্তু এগুলাকে আবার রিএডিট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এডিট। হ্যাঁ, এডিট করে নেবেন। আর এখানে দেখেন এটা কিন্তু ভুল হয়েছে, সেটা কিন্তু মিড শট না। হ্যাঁ, মিড শট হলে কি হবে, কোমর থেকে আসবে, সেটা যেহেতু বুক থেকে দেখা যাচ্ছে, সেটা আমাদের কি শট বলেন তো? ক্লোজ আপ। হ্যাঁ, ক্লোজ, ইয়েস ইয়েস। নেক্সট চলে যায়। এটা দেখেন আপনি লেখেন নাই। তো আপনি যে স্যার কটা অনেক, প্রবলেম আছে একটু আপডেট করে দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের আলম স্যারের কাছে। তো আলম স্যার কি ক্লাসে আছেন? জি আছি স্যার। ওকে, ঠিক আছে। তো চলুন আপনার হোমওয়ার্কটা দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের কাট অ্যাওয়ে। ওকে, কাট অ্যাওয়ে আর আমাদের কাটিং যেটা, সেটা আমি অনেক সময় মানে দুধ ভাত শট বলি আর কি। কারণ এটা আপনি যেটাই দিবেন সেটাই আমরা মেনে নিতে পারি, কারণ এখানে আপনি কি চিন্তা করে দিয়েছেন এটা আপনি ভালো জানেন, তাই না? তো কাট অ্যাওয়ে ঠিক আছে, ধরে নিলাম, ফাইন। দেন ক্লোজ আপ, ওকে ঠিক আছে। দেন কাটিং, ওকে গ্রেট। হ্যাঁ, এটা একটা ভালো এক্সাম্পল যে আপনি কাজ করতেছেন, এটা কাটিং এর অনেক ভালো একটা এক্সাম্পল। দেন এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ক্লোজ আপ। হ্যাঁ ঠিক আছে, চলবে। হাই অ্যাঙ্গেল, গ্রেট। দেন আমাদের লং শট। হ্যাঁ, এটা দেখেন, ওই যে বললাম, এই মাথার উপরে দেখেন একটু বেশি স্পেস এবং পায়ের এখানে একটু বেশি স্পেস, আমাদের একবারে লেগে থাকবে। হ্যাঁ, তাহলে যেটা হবে সেটাকে আমরা লং শট বলবো। সেইটাকে আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এখানে আবার ওয়াইড আর লং একটু মিক্স হয়ে যায় আর কি। হ্যাঁ, তো চেষ্টা করবেন হাঁটু বা একদম পায়ের কাছাকাছি থেকে নিতে। ঠিক আছে স্যার। তো এরপরে যদি আসি লো অ্যাঙ্গেল, ওকে। দেন আমাদের মিডিয়াম ক্লোজ আপ, ঠিক আছে। দেন আমাদের মিড শট, গ্রেট। ওভার দ্য শোল্ডার, ওকে গ্রেট। পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। দেন আমাদের টু শট, ওকে মাশাআল্লাহ। দেন আমাদের ওয়াইড শট, ঠিক আছে। ভেরি ওয়াইড শট, গ্রেট। এক্সট্রিম ওয়াইড শট, ওকে ঠিক আছে। এক্সট্রিমটা আরো একটু এক্সট্রিম হতে হবে। হ্যাঁ, মানে এখানে কিন্তু আমাদের জিনিসগুলো একটু বোঝা যাচ্ছে, তো এখানে বলতে পারেন অনেকটা ছোট ছোট পিঁপড়ার মতো বা আর একটু বড় দেখা যাবে আর কি। হ্যাঁ, তখন এটা আমরা স্যার বুঝতে পেরেছি এক্সট্রিম স্যার। ওয়াইড বলবো আর কি। ওকে, দেন এই তো মোটামুটি ঠিক আছে, আপনার হোমওয়ার্কটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, দেন আমরা চলে আসি আমাদের নেক্সটে সাফওয়ান খান স্যারের কাজগুলোতে। তো সাফওয়ান স্যার কি আছেন? জি স্যার আছি। ওকে ঠিক আছে। So, আমাদের টু শট, ওকে। এন্ড ক্লোজ আপ শট, ঠিক আছে। এটা দেখেন, আমরা ক্লোজ আপে ধরতে পারি, কিন্তু এটা কিন্তু আমরা মিডিয়াম ক্লোজ আপে বেশি ভালোভাবে ধরতে পারি। কেন বলেন তো? বিকজ কাট থেকে দেখা যাচ্ছে, তো হ্যাঁ, যখন কার্ড আমাদের দেখা যাচ্ছে। আরেকটু নিচে আসবে, বুক থেকে দেখা যাবে, তখন সেটাকে আমরা ক্লোজ আপ বলবো। হ্যাঁ, দেন আমাদের কাটিং, ওকে। আমাদের এক্সট্রিম ক্লোজ আপ, এক্সট্রিম ওয়াইড, ওকে। দেন হচ্ছে হাই অ্যাঙ্গেল, ঠিক আছে। হচ্ছে লো অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেলটা আরেকটু নিচে হলে ভালো হতো, বাট ঠিক আছে, চলবে, সমস্যা নেই। দেন আমাদের লং শট, ওকে। দেন আমাদের মিড শট, গ্রেট। ওভার দ্য শোল্ডার, ঠিক আছে। পয়েন্ট অফ ভিউ, ওকে গ্রেট। ওয়াইড শট, দেন আমাদের ওয়াইড, ওকে ঠিক আছে। দেখ মাশাআল্লাহ, আপনারটা ভালো হয়েছে। হ্যাঁ, দেন আমরা চলে আসি আমাদের মনিরুল স্যারের কাছে। তো আমাদের মনিরুল স্যার কি আছেন? মনিরুল স্যার নেই মনে হচ্ছে, নেই। তো যে নেই তার কিন্তু হোমওয়ার্কটা ওইভাবে চেক করে দিব না, পরে দিব, সমস্যা নেই। আমরা পরে চলে আসি আমাদের হচ্ছে, আচ্ছা, নীল আকাশ। তো আমাদের এখানে নীল আকাশ কে আছে বলেন তো একটু? মানে ফেসবুক অ্যাকাউন্টে নীল আকাশ কার লেখা আছে নাম? আচ্ছা, আমাদের মনিরুল স্যার আছে। হ্যাঁ, উনি হয়তো বা কথা বলতে পারতেছে না, বাট মেসেজ দিয়েছে। তো যেহেতু আছে, তাহলে তার কাজটা একটু রিভিউ করে আসি আমরা। মিডিয়াম ক্লোজ আপ, আচ্ছা দেখেন শুরুতেই মিস্টেক হয়ে গেছে। মিডিয়াম ক্লোজ আপ কি আরো অনেক টাইট হবে, তাই না? Then স্যার, হ্যাঁ স্যার আমি বলুন। একটু বলতে চাচ্ছি, স্যার আপনি যে গত ক্লাসের লিঙ্কটা দিয়েছিলেন ওটা আরেকবার একটু দেখাই দিন কোথায়। হ্যাঁ, আচ্ছা, ওইটা আপনি গ্রুপে গিয়েছেন, ফেসবুক গ্রুপে? ফেসবুক গ্রুপে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করেন, তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর আমি হোমওয়ার্ক দেখে একবার শেষের দিকে দেখাই দেবো। আচ্ছা, আমরা চলে আসি লং শট। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই যে বললাম একটু পায়ের কাছ থেকে নিবেন। হ্যাঁ, দেন ওভার দ্য, দেখেন শর্ট, এখানে ওভার দ্য শোল্ডার কোথা থেকে আসলো? কারণ আমরা তো কারো শোল্ডারের পেছন থেকে কোনো ভিডিও করতে পারতেছি না, তাই না? তো আপনার হোমওয়ার্ক গুলো কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। সো ক্লাসটা, হ্যাঁ, টু শর্টটা ঠিক আছে। তো আমাদের মনিরুল স্যার ক্লাসটা আবার একটু দেখে আপনি হচ্ছে আবার একটু রিভিউ করে হোমওয়ার্ক গুলো আবার সাবমিট করবেন। হ্যাঁ, তো আপনার একটু কাজগুলোতে প্রবলেম আছে, ঠিক আছে। সো আর তাহলে দেখলাম না, যেহেতু প্রবলেম আছে, 3-4টা শর্টেই বুঝতে পেরেছি। তো আপনি এই হোমওয়ার্কটা আবার সাবমিট করবেন, ঠিক আছে। আর সাবমিট করার সময় লিখে দিবেন রি আপলোড। হ্যাঁ, ওকে। এরপর আমাদের নীল আকাশ যেহেতু নেই স্যার, উনি মাত্র ছবিও দিয়েছে 2টা, আমরা এটাকে আর রিভিউ করলাম না।
চলে আসি হচ্ছে আমাদের কোথায়, আচ্ছা এটা কে বলেন তো আমাকে, আমাদের হুম স্যার কে আছেন বলেন তো। স্যার, আমি ইমরান আহসান, আচ্ছা এটা আচ্ছা, আমার আইডি। রিয়েল নামটা নেই কেন? স্যার, আমার আগের আইডিটা একটু নষ্ট হয়ে গিয়েছে, তো এই জন্য এটা একটা প্রায়োরিটি অ্যাকাউন্ট খুলছে আর কি। দ্যাটস সমস্যা ওয়াই। নেই, ঠিক আছে, ভালো কথা, বাট আপনি তাহলে এরপর থেকে একটু ব্র্যাকেটে আপনার রিয়েল নামটা লিখে দিন, হ্যাঁ। জি জি যাদের জি, কিন্তু শিওর। ফেসবুকে হচ্ছে আপনার নামগুলো উল্টাপাল্টা আছে তারা কিন্তু একটু আমাকে এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন, আদারওয়াইজ আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে আর কি। ওকে, শিওর শিওর শিওর। তো চলে আসি আপনার কাজগুলোতে, আমাদের এক্সট্রিম ক্লোজ আপ ঠিক আছে, ইনশর্ট না সরি মিডিয়াম ক্লোজ আপ ঠিক আছে, দেন লং শট, ওকে গ্রেট। হ্যাঁ এটা দেখেন একটা লং শটের মোটামুটি ভালো এক্সাম্পল আর কি, একদম পায়ের কাছাকাছিও আছে, আশেপাশে এত কিছু দেখা যাচ্ছে না। দেন আমাদের ক্লোজ আপ শট, ওকে। ক্লোজ আপ শটটা আমাদের আরো কি হবে বলুন তো, দূরে থেকে হবে, এটা কিন্তু আমাদের মিডিয়াম ক্লোজ আপে পড়ে গেছে, হ্যাঁ কাছ থেকে দেখা যাচ্ছে। সো লো আচ্ছা অ্যাঙ্গেল, আচ্ছা আচ্ছা। অ্যাঙ্গেল, টু শট, ওভার দ্য শোল্ডার, ওয়াইড, মিড শট, হচ্ছে ভেরি ওয়াইড, এক্সট্রিম ওয়াইড, ওকে ঠিক আছে মোটামুটি। পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ এটাও ভালো পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে মোটামুটি, জাস্ট একটা ছাড়া বাকিগুলো ঠিক হয়েছে, হ্যাঁ। জি, এরপর থ্যাংক ইউ। আমাদের হেলাল স্যারের কাছে ড্রাইভে আপলোড করে দিয়েছে, আমরা ভিডিওটা ড্রাইভ থেকে দেখিনি। এক্সট্রিম ওয়াইড শট, ওকে। এক্সট্রিম দেখেন, এক্সট্রিম না, এটা ওয়াইড শট দিলে আমাদের ভালো হতো, বিকজ ওই যে বললাম এক্সট্রিম মানে অনেক কি দূরে থেকে আর কি, ঠিক আছে, তো এটা আরো দূরে থেকে হলে ভালো হতো। দেন চলে আসি পরের শর্টে, সেটা হচ্ছে আমাদের এক্সট্রিম ওয়াইড শট, ঠিক আছে এটাকে আমরা ধরতে পারি, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে আমাদের ভেরি ওয়াইড শট, ওকে ঠিক আছে, ওয়াইড শট। আচ্ছা দেখেন এখানে আমরা এটাকে ওয়াইড শট কিন্তু বলতে একটু প্রবলেম হচ্ছে, বা এটাকে আমরা ভেরি ওয়াইড বলতে পারতাম, কারণ সাবজেক্ট যদি ধরে নেই এই ডিজাইনটা, বা এখানে যদি কোনো একজন দাঁড়ায় থাকতো কেউ একজন, তাহলে এটাকে আমরা ওয়াইড শট ধরতে পারতাম, ঠিক আছে। তো সমস্যা নেই, আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। সো নেক্সটে চলে আসি, নেক্সট হচ্ছে আমাদের ওয়াইড শট, ওকে। দেন আমাদের হচ্ছে লং শট, ঠিক আছে, ওকে। দেন চলে আসি মিড শট, ওকে ঠিক আছে, এন্ড ক্লোজ আপ শট, ওকে। ক্লোজ আপটা দেখেন আমাদের আরেকটু কি নিচে থেকে হওয়া দরকার ছিল, হ্যাঁ কাছ থেকে দেখা যাচ্ছে, বাট সমস্যা নেই, এটাও মোটামুটি মাঝখান বরাবর পড়ে গিয়েছে, তো সো এটাকে ক্লোজ আপ শট আমরা ধরে নিতে পারি, প্রবলেম নেই। সো মিডিয়াম ক্লোজ আপ ঠিক আছে, এক্সট্রিম ক্লোজ আপটা দেখেন, এক্সট্রিম ক্লোজ আপটা আরো একটু এক্সট্রিম হইতে হবে, হ্যাঁ। সো কাটগুলো যেহেতু দেখা যাচ্ছে, তো এটা আমাদের ওই মিডিয়াম ক্লোজ আপে পড়ে যাচ্ছে আর কি। সো এক্সট্রিম মানে একদম হয় আপনার এখানে তার চোখকে শুধু দেখাবে, অথবা ঠোঁটকে দেখাবে, বা মানে জাস্ট খুব কাছে থেকে দেখাবে আর কি। এরপর যদি চলে আসি পরেরটা, এক্সট্রিম ক্লোজ আপ, হ্যাঁ এটা ধরা যায় এক্সট্রিম ক্লোজ আপ। দেন আমাদের হাই অ্যাঙ্গেল, ওকে, টু শর্ট, ঠিক আছে, থ্রি সাবজেক্ট শট, ওকে ফাইন। তারপরে চলে আসি ওভার দ্য শোল্ডার, হ্যাঁ ঠিক আছে, ওকে ভালো এক্সাম্পল, হ্যাঁ পয়েন্ট অফ ভিউ ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হ্যাঁ কাট ইন কাট আওয়ে আমরা আমাদের মন মতো দিয়ে দিতে পারি, তাই না। তো আমরা কোথায়, ঠিক আছে মোটামুটি, তো আপনারও কাজগুলো ভালো হয়েছে, শুধু তুই একটা একটু ভুল ছিল, হ্যাঁ। দেন আমরা চলে আসি, আপনার হোমওয়ার্ক তো দেখে ফেলেছি, চলে আসি আমাদের বর্ষা ম্যামের কাছে। তো বর্ষা ম্যাম কি আছেন, একটু আমাকে জানান তো, বর্ষা ম্যাম কি আছে? মনে হচ্ছে নেই। তো যেহেতু নেই তাহলে হোমওয়ার্ক দেখছি না, কারণ ক্লাসে, স্যার আছি আছি সরি হ্যাঁ আমি আছি আচ্ছা কোথায় ছিলেন বলেন এতক্ষণ। স্যার মাউসে কাজ করতেছিল না এই জন্য আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমরা দেখে ফেলে চলুন। So, আমাদের এক্সট্রিম ওয়াইড, ওকে ঠিক আছে, ভেরি ওয়াইড, ওকে, ওয়াইড শট ঠিক আছে, লং শট, ওকে গ্রেট, বাট ছবিগুলো একটু পিক্সেল সাইজ গুলো ছোট হয়ে গেছে, এই কারণে দেখতে কষ্ট হচ্ছে আর কি, বাট সমস্যা নেই, ঠিক আছে। একটু কষ্ট করে করে নেন প্লিজ তারপর হচ্ছে মিড শট, ওকে দেখেন মিড শটটা মিলতেছে না, বিকজ কোমরটা যেহেতু দেখা যাচ্ছে না, এটা আপনি ক্লোজ আপ শট দিতে মিলে যেত আর কি, ভালো হতো। তারপর হচ্ছে ক্লোজ আপ শট, হ্যাঁ এটা ক্লোজে পড়ে। দেন হচ্ছে আমাদের মিডিয়াম ক্লোজ আপ, ঠিক আছে, এক্সট্রিম ক্লোজ আপ, ওকে ঠিক আছে, হাই অ্যাঙ্গেল, ওকে, লো অ্যাঙ্গেল, ঠিক আছে, টু শর্ট, ওভার দ্য শোল্ডার, ঠিক আছে, পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে, কাটিং, কাট আওয়ে, ওকে ঠিক আছে গ্রেট। সো এই জাস্ট একটা ছাড়া বাকি সবগুলো ঠিক আছে। এরপরে চলে আসে হচ্ছে আমাদের তারেক স্যারের কাজে। So, আমাদের তারেক স্যার কি আছেন? ইয়েস স্যার আছে স্যার
ওকে, ঠিক আছে, এই তো এরকম একদম সাথে সাথে রিপ্লাই দিতে হবে, ঠিক আছে। ওকে, তো চলুন দেখে ফেলি। স্যার Short। আচ্ছা, তো দেখেন এই ধরনের সাবজেক্ট গুলো নিয়ে না তখন ক্লোজ আপ মিডিয়াম মিলাইতে গেলে একটু টাফ হয়ে যায় আর কি, হ্যাঁ, বাট ঠিক আছে, সমস্যা নেই। দেন হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল, ঠিক আছে, ভেরি ওয়াইড, ওভার দ্য শোল্ডার, ওকে, লং শট, ঠিক আছে, ওভার দ্য শোল্ডার, হচ্ছে বার্ডস আই ভিউ বা ওভারহেড শট, হ্যাঁ ঠিক আছে। দেখেন এই যে বার্ডস আই ভিউ, তাই না, নতুন আরেকটা শট কিন্তু আমাদের বলতে পারেন তারেক স্যার এখানে ইনক্লুড করে দিয়েছে, তাই না। তো এই যে আমরা যেটাকে বলি এক্সট্রিম ওয়াইড শট, সেটাকে অনেকে বার্ডস আই শট বলে, অনেকে ড্রোন শট বলতে পারে, অনেকে অনেক ধরনের শট বলতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি কিনা যে কোন শটটাকে কি বলে বা কোনটা দেখতে কেমন হতে পারে। নেক্সটে চলে আসি, আই ভিউ শট, ওকে, দেন আমাদের মিডিয়াম মিড শট, ওকে। আচ্ছা, শর্ট টাইপের একদম ছবি নিয়েই বসাই দিচ্ছে, তাই না। ওকে, আমাদের টু শর্ট, এক্সট্রিম ক্লোজ আপ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, মোটামুটি আপনারটা ভালো হয়েছে, হ্যাঁ। দেন চলে আসি হচ্ছে আমাদের নাসিমুজ্জামান স্যারের কাজে। তো আমাদের নাসিম স্যার কি আছেন? জি স্যার আছি। ওকে, আমাদের হচ্ছে ক্লোজ আপ শর্ট। দেখেন ক্লোজ আপটা মিলতেছে না, তাই না। এটাকে আমরা কি দিতে পারতাম বলুন তো, যেহেতু একদম গলার কাছাকাছি দেখা যাচ্ছে, মিডিয়াম ক্লোজ আপ দিয়ে আমরা এটাকে চালাই দিতে পারতাম, হ্যাঁ। তো ক্লোজ আপ শর্ট দিলে আবার বুকটা আসতে হবে। কাট অ্যাওয়ে শট, ওকে, কাটিং, ঠিক আছে, এক্সট্রিম ক্লোজ আপ, ঠিক আছে, এক্সট্রিম ওয়াইড, ওকে, হাই অ্যাঙ্গেল, লং শট, ওকে, এটা একটা ভালো এক্সাম্পল লং শটের, একদম দেখেন পা থেকে আছে, হ্যাঁ। লো অ্যাঙ্গেল, ওকে, মিডিয়াম ক্লোজ আপ শট। আচ্ছা দেখেন মিডিয়াম ক্লোজ আপ কি আমাদের কোমর থেকে আসতে হবে, তো এটা কিন্তু আমাদের কোথায় পড়েছে বলেন তো, ক্লোজ শটে পড়েছে, হ্যাঁ, মিডিয়াম ক্লোজ আপে পড়েনি। যদি চলে আসি মিড শট, ওকে, ওভার দ্য শোল্ডার, ঠিক আছে, পয়েন্ট অফ ভিউ, ওকে, টু শট, ভেরি ওয়াইড, ওয়াইড শট, ঠিক আছে, মোটামুটি জাস্ট দুই একটা ছাড়া বাকিগুলো ঠিক হয়েছে, হ্যাঁ। এরপরে চলে আসি হচ্ছে আমাদের সাবিয়া ম্যামের কাছে। তো আমাদের সাবিয়া ম্যাম কি আছে? জি স্যার আছি। ঠিক আছে, চলুন দেখে ফেলি। কাটিং, পয়েন্ট অফ ভিউ, ওকে। এই শটটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে লো অ্যাঙ্গেল দিলে বেশি মানাইতো, হ্যাঁ, কারণ অ্যাঙ্গেলটা নিচে থেকে দেখা যাচ্ছে, তো এটা পয়েন্ট অফ ভিউ করতে পারে, কারণ এমন হতে পারে যে নিচে কেউ একজন পড়ে আছে, সে এইভাবে দেখতেছে, তাই না, তো হতেই পারে। এরপরে চলে আসি ওভার দ্য শোল্ডার। আচ্ছা, ওভার দ্য শোল্ডার দেখেন হয়নি, কারণ আমাদের এটা কি ওই দিকে ঘুরে থাকতে হবে, ঠিক আছে, তো মানে তার পেছন সাইডটা দেখা যাবে। এরপরে যদি চলে আসি নেক্সট ডে, টু শট, ওকে, আমাদের লো অ্যাঙ্গেল, ঠিক আছে, হাই অ্যাঙ্গেল, এক্সট্রিম ক্লোজ আপ, মিডিয়াম ক্লোজ আপ, ওকে, মিড শট, ঠিক আছে, লং শট, ওকে, গ্রেট। তো এটা আর একটু টাইট হলে ভালো হতো, বাট এটাও চলে লং শটে। ওয়াইড শট, ঠিক আছে, ক্লোজ আপ শট, ওকে, দেন আমাদের ভেরি ওয়াইড শট, ওকে, এক্সট্রিম ওয়াইড, ওকে, ঠিক আছে মোটামুটি, হ্যাঁ, জাস্ট ওই একই দুই একটা ছাড়া বাকিগুলো ঠিক আছে। দেন চলে আসি আমাদের নীলুফা ম্যামের কাছে। তো আমাদের নীলুফা ম্যাম কি আছে? স্যার আছে। ওকে, ঠিক আছে, আমরা দেখে ফেলি। এক্সট্রিম ওয়াইড, ভেরি ওয়াইড, ওয়াইড শট, লং, মিড শট, ক্লোজ আপ শট। আচ্ছা, ক্লোজ আপ একটু আমাদের উল্টাপাল্টা হয়ে গেছে, তাই না। মিডিয়াম ক্লোজ আপ, ঠিক আছে, এক্সট্রিম, ওকে, হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল, টু শট, ওভার দ্য শোল্ডার, পয়েন্ট অফ ভিউ, কাট ইন, কাট আউট, ওকে, ঠিক আছে, হ্যাঁ। দেন চলে আসি আমাদের কাউসার স্যারের কাজে। So, আমাদের কাউসার স্যার কি আছেন? একটু আমাকে চ্যাট বক্সে জানান, অথবা আপনি একটু ভয়েসে বলুন। So, আমাদের কাউসার স্যার মেবি নেই, তাই না? ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। এরপরে যদি চলে আসি আমাদের হচ্ছে কোথায়, কবির স্যার, আমাদের আহ সঞ্জনা কবির, তাই তো, ম্যাডাম হবে মনে হয়, তাই না? আমাদের সঞ্জনা ম্যাম কি আছে? একটু জানান আমাকে। আচ্ছা, উনিও মনে হচ্ছে নেই, so আমরা এটাকে সেভ করে দিচ্ছি। আমাদের জুয়েল স্যার, জুয়েল স্যার কি আছে? তোমাকে জানান। মনে হচ্ছে জুয়েল স্যার, ওকে, ঠিক আছে, আছে। তো আমাদের জুয়েল স্যার, আপনি কিন্তু দেখেন এই এই একটা প্রবলেম, যেটা হচ্ছে কেউ ফেসবুকে নাম চেঞ্জ করে দেয়, কেউ জুম আইডিতে নাম চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো আপনার এই অ্যান্ড্রয়েড ব্লু বার্ড কি যেটা আছে, এটা একটু চেঞ্জ করে দিন, হ্যাঁ, আপনার নামটা দিয়ে দিন।
ওকে, আপনি এখানে যদি দেখি আপনি শুধু শর্ট আপলোড করেছেন বাট কোনো কিছু লেখেননি কিন্তু, হ্যাঁ। আপনি আসলে কোনটাকে কোন শর্ট বলছেন, ও আচ্ছা নিচে লেখা আছে, আচ্ছা দেখিনি, তাহলে প্রথম থেকে দেখে আসি। আমাদের হচ্ছে এই তো একদম নিচে আছে, ওভার দ্য শোল্ডার, ঠিক আছে, মিড শট, ওকে, হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল, লং শট, দেন ক্লোজ আপ শট, দেন হচ্ছে মিডিয়াম ক্লোজ আপ, এক্সট্রিম ক্লোজ আপ, টু শট, কাট ইন, কাট অ্যাওয়ে, পয়েন্ট অফ ভিউ, ওয়াইড শট, ভেরি ওয়াইড। ওকে, ঠিক আছে, দেখ মাশাআল্লাহ আপনার কাজটা অনেক ভালো হয়েছে, হ্যাঁ। এরপরে যদি চলে আসি আমাদের হচ্ছে মেহেদি স্যার, আমাদের মেহেদি স্যার কি আছেন? জি স্যার। ওকে, আমরা যদি দেখি ক্লোজ আপ শট, ওকে, এক্সট্রিম ওয়াইড, ওকে, হাই অ্যাঙ্গেল, কাট অ্যাওয়ে, টু শট, এক্সট্রিম ক্লোজ আপ, পয়েন্ট অফ ভিউ, লং শট, মিডিয়াম ক্লোজ আপ, দেন হচ্ছে মিড শট, ওভার দ্য শোল্ডার আছে। এটা দেখেন ওভার দ্য শোল্ডারটা আমরা ধরতে পারি, এটা হয়তো বা তার কাঁধের পেছন থেকেই শুট করেছে, সেটা ধরা যায়, সমস্যা। কাটিং, লো অ্যাঙ্গেল, এক্সট্রিম ক্লোজ আপ, হচ্ছে ভেরি ওয়াইড। ওকে, ঠিক আছে মোটামুটি, হ্যাঁ। দেন আর কার আছে? So, আমাদের মনে হচ্ছে মাশাআল্লাহ অনেকে কাজ দিয়েছেন। এরপরে আর কতগুলো আছে? ও আর বেশি নেই, স্যার যেহেতু 2-3টা আছে আমরা শেষ করে দিই একবারে, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের রিফাত স্যার, আচ্ছা আমাদের রিফাত স্যার কি আছেন? রিফাত স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, চ্যাট বক্সে মেসেজ কে দিয়েছে, আচ্ছা দেওয়া হয়নি। So, আমাদের রিফাত স্যার মেবি নেই, হ্যাঁ। ও না না, আছে আছে, ঠিক আছে। আচ্ছা, So, আমাদের রিফাত স্যার মেবি আমাদের একটু কোয়ালিটি টিমে ফোন দিয়েছিলেন, তাই না? তো আমাকে কিন্তু এটা জানিয়েছিল যে ক্লাস ভিডিওর জন্য হয়তো বা আপনি ফোন দিয়েছিলেন। তো আমি কিন্তু লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলামই যে আপনারা সবসময় কি করবেন, যেদিন ক্লাস হবে তার একদিন পরে ভিডিও পাবেন, হ্যাঁ। আর যেটা আমাদের বুধবারে ক্লাস হবে সেই ভিডিওটা আপনারা হচ্ছে শুক্রবারে পাবেন, বা বলতে পারেন যে 1-2 দিন পরে পাবেন, হ্যাঁ। কেন? কারণ বৃহস্পতিবারে হচ্ছে আমার ডে অফ। তো যেহেতু আমি ওই দিন অফিসে যাই না, তো আপনাদেরকে ভিডিওটাও দেওয়া হবে না। সেই ভিডিওটা আমি হচ্ছে শুক্রবারে দিয়ে দিব, ঠিক আছে। আর আজকে যেটা হচ্ছে সেটা আশা করি আপনারা কালকে পেয়ে যাবেন। ওকে, সো আপনি যেহেতু প্রেজেন্টেশন দিয়েছেন আপনারটা আমরা একটু ওপেন করে দেখি। আচ্ছা, ও আচ্ছা, আজকে আপনারটা দেখা হবে না, কারণ আমার এটাতে আসলে আমার ওই পাওয়ার পয়েন্টটা ইনস্টল দেওয়া নেই। তো আমি আপনারটা নেক্সট ক্লাসে দেখে রিভিউটা দিয়ে দিব, হ্যাঁ। ওকে, আমাদের হচ্ছে এরপরে চলে আসি কোথায়, সোনালী ম্যাম, তাই তো? So, আপনি শর্টস হিসেবে দিয়ে দিয়েছেন, এখান থেকে দেখতে হবে। আচ্ছা, শর্টস আকারে দিলে একটু প্রবলেম হয় আমার, সেটা হচ্ছে যে আমি টেনে টেনে দেখতে পারি না, হ্যাঁ। সো যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি এটাকে শেষ করতে হবে, এই কারণে আমার টেনে টেনে দেখতে হবে। সো আপনি এই ভিডিওটা আবার একটু ভিডিও আকারে দিয়ে দিন, ঠিক আছে। ওকে, আমরা জি স্যার। আবার চলে আসি, আর একজন মনে হয় বাকি আছে। তো একদম লাস্টে চলে আসি, কোথায়, হুম, আমাদের হচ্ছে নাজমুল স্যার। তো আমাদের নাজমুল স্যার কি আছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে মিড শট, লং শট, পয়েন্ট অফ ভিউ, ক্লোজ আপ, দেন মিড শট, এক্সট্রিম ক্লোজ আপ, দেন হচ্ছে ক্লোজ আপ। আচ্ছা এটা দেখেন, ঠিক আছে, সমস্যা নেই, বাট হাই অ্যাঙ্গেল ভালো হইতো। ওভার দ্য শোল্ডার, ওই যে সেম কথা, ওভার দ্য শোল্ডার হতে হলে তাকে পুরোপুরি ঘুরতে হবে, হ্যাঁ। তার কাঁধের পেছন থেকে নিতে হবে, সেটা কিন্তু কাঁধের পেছনে হয়নি। ওয়াইড শট, মিড শট, ওকে, ঠিক আছে ঠিক আছে, জাস্ট দুই একটা ভুল ছিল আর কি, বাকিগুলো ঠিক আছে। আর এই যে দেখেন, এই ভিডিও শর্ট দেখতে দেখতে দেখেন একবারে নিচে চলে আসছি, দেখেন এই যে আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম বা লিঙ্কটা দিয়েছিলাম ওইটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের তামান্না ম্যামের হয়তো একটু প্রবলেম হচ্ছিল, আশা করি এখান থেকে দেখে নেবেন। আর তারপরে যদি প্রবলেম হয় আপনি জাস্ট স্যার পেয়েছি আলহামদুলিল্লাহ। নেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে মোটামুটি আমাদের হয়ে গিয়েছে আমাদের আগের ক্লাসের ফিডব্যাক গুলো। এবার হচ্ছে আমাদের আজকের যে ক্লাস আছে সেগুলো নিয়ে আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ। তো সবাই এখন একটু খাতা কলম নিয়ে একটু ভালো মতো মনোযোগী হয়ে যান, কারণ এখন আমরা হচ্ছে মেইনলি আজকের যে ক্লাস ছিল যা যা শেখার সেগুলো আমরা শিখবো। সবার প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের পিডিএফটা একটু ওপেন করে নিই, যে আজকে আমাদের কি কি থাকবে। আমরা যদি একটু এক নজরে দেখি নিই, আমাদের যেহেতু আজকে সেকেন্ড ক্লাস, আমরা এখান থেকে মেইনলি জানবো হচ্ছে ক্যামেরা এন্ড লাইট বেসিক সম্পর্কে। তো এখান থেকে জানবো ক্যামেরা মুভমেন্ট, ক্যামেরা অ্যাঙ্গেল অলরেডি জেনে ফেলেছি, ফ্রেমিং এন্ড কম্পোজিশন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা জানবো।
বেসিক লাইটিং, 3 পয়েন্ট লাইটিং, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট বা ইভেন্ট লাইট, মানে বলতে পারেন ক্যামেরা এবং লাইটের যে পার্ট গুলো আছে সেগুলো নিয়ে মেনলি হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর আজকে পর্যন্তই কিন্তু আমরা হচ্ছে বলতে পারেন এই প্রি প্রোডাকশনের ক্লাস করব। নেক্সট ক্লাস থেকে বা 3 নাম্বার ক্লাস থেকে কিন্তু আমরা সফটওয়্যারে চলে যাব, ঠিক আছে? তো এই কারণে সবাই এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা অবশ্যই ইনস্টল করে ফেলবেন। আর এটার যে লিংক আছে বা ডাউনলোড করার যে সিস্টেম, সেটা আমি আপনাদেরকে গ্রুপেই দিয়ে দিব, ঠিক আছে? এই ফেসবুক গ্রুপে এই লিংকটা দিয়ে দিব। ঠিক যেভাবে আমি আমাদের এই ক্লাসের ভিডিওটা দিয়েছি ওইভাবেই সফটওয়্যারের লিংক প্লাস এটা কিভাবে ইনস্টল করতে হয় দুইটাই দিয়ে দিব, ঠিক আছে? ওইটা দেখে অবশ্যই নেক্সট ক্লাসের আগে সবাই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল দিয়ে তারপরে ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? ওকে, এবার আমরা হচ্ছে হ্যাঁ, আমাদের আমাদের কি সফটওয়্যারটা দিয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম, এটাই তো বললাম আমি এখন যে গ্রুপে আমি হচ্ছে সফটওয়্যারের লিংক এবং ওইটা কিভাবে ইনস্টল করতে হয় সেই ভিডিওর লিংকও দিয়ে দিব। ওখানে দেখে দেখে জাস্ট ওইভাবে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে? আর ভাইয়া আফটার ইফেক্টস কি মানে সাথে সাথে দিবেন নাকি পরের না, ক্লাস? ওইটা আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা দিব, ঠিক আছে? মানে এখন যেহেতু প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করব, শুধু প্রিমিয়ার প্রোই থাক, আফটার ইফেক্টের সময় যখন আসবে তখন আবার ওটা দিয়ে দিব। ভাইয়া ভাইয়া আমি আরেকটা প্রশ্ন করতে পারবো আপনি যদি অনুমতি দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাইয়া আমার ওই ল্যাপটপের যে কনফিগারেশনটা একটু লো, মানে কোরাই 3 প্রসেসর আর 8 GB র্যাম, এখানে কি আফটার ইফেক্টস কাজ করবে নরমালি? করবে না যে ওইরকম না, করবে কিন্তু অনেক প্রবলেম করবে, ঠিক আছে? তা আপনাকে অবশ্যই যেভাবে হোক আরেকটু র্যামটা বাড়ায় নিতে হবে, মানে 16 GB করে নিতে হবে মাস্ট বি। আর যদি পসিবল হয় তাহলে প্রসেসরটাও আপডেট করা লাগবে, হ্যাঁ? আর এছাড়া আপনি পারবেন, গ্রাফিক্স পারবেন না যে ওরকম কিছু না, কিন্তু একটু গ্রাফিক্স কার্ড কি লাগবে? গ্রাফিক্স কার্ড কি না, বাধ্যতামূলক গ্রাফিক্স করতে কার্ডের হবে? কোনো প্রয়োজন নেই ইনিশিয়ালি, হ্যাঁ? জি ভাইয়া। Okay, ঠিক আছে, তো এরপর আমরা চলে আসি। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি প্রেজেন্ট আছি, মানে আমার হোমওয়ার্কটা রিভিউ করা হয়নি। আচ্ছা, আপনি কে বলছেন বলেন তো? সঞ্জনা কবির। আচ্ছা, তো আমি তখন তো ডেকেছিলাম আপনাকে, হ্যাঁ? তো আপনি হয়তো বা তখন স্যার, ইয়ে মাই কাজ করছিল না। আচ্ছা, তো এই জিনিসগুলো তো আগে থেকে ফিক্স করে নিতে হবে, হ্যাঁ? কারণ ক্লাসে দেখা যাবে আমি কাউকে ডাকতেছি বাট অ্যান্সার দিচ্ছেন না, সো আমি তো ধরেই নিব যে আপনি নাই, তাই না? তো ঠিক আছে, আপনারা যেহেতু মিস হয়ে গিয়েছে সমস্যা নেই, আপনি এই নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা দিয়ে দিন, আমি দুইটাই একসাথে দেখে রিভিউ করে দেবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসে চলে আসি, হ্যাঁ? তো আমাদের আজকের ক্লাসের জন্য আমাদের যে পিডিএফটা আছে সেটা হচ্ছে আমাদের এইটা। তো সবাই এখন একটু খাতা কলম নিয়ে বসে পড়েন, হ্যাঁ? কারণ ওই যে আগের ক্লাসের মতো আমাদের আজকেও কিছু নোট করতে হবে। তো এখানে এই টেক্সট গুলো হয়তো বা একটু ভাইয়া রেকর্ডারটা চালু করবেন নাকি? হ্যাঁ, আমাদের রেকর্ডার তো অলরেডি চলছেই। চলছে? ও আচ্ছা হ্যাঁ, আমাদের রেকর্ডিং চলছে, একদম শুরু থেকে চলছে আর কি, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা ওকে, ঠিক আছে। স্যার, আমার একটু প্রবলেম ছিল, 1 মিনিট। আমার হচ্ছে কম্পিউটারটা লেটে আসবে, আমি বলছি আপনাকে। সেই ক্ষেত্রে আমার ল্যাপটপে এই সফটওয়্যার সাপোর্ট করবে না, আমি জানি, আগে থেকে কনফিগারেশন দেখছি আমি। সেক্ষেত্রে আমি কয়েকদিন পরে কি ইনস্টল করে নিতে পারবো এটা? হ্যাঁ পারবেন, বাট একটু দ্রুত করে নিন, হ্যাঁ? স্যার, 10 তারিখ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, 10 তারিখে আসবে। 10 তারিখ না? আচ্ছা, ঠিক আছে, এর ভিতরে হ্যাঁ হয়তো বা 2টা ক্লাস করবে, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ, আপনি দ্রুত করে ফেলেন, হ্যাঁ? চেষ্টা করেন যত দ্রুত করা যায়। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এখন আমরা তাহলে ক্লাসে ঢুকতেছি। আর এখন আমাকে কাইন্ডলি আর কেউ কোনো কোশ্চেন করবেন না, যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো একটু নোট করে রাখবেন। আমরা অবশ্যই ক্লাসের শেষের দিকে অথবা প্রতিটা টপিক শেষ করার পরে আপনাদেরকে সুযোগ দিব, তখন কোশ্চেন করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো সবার প্রথমে তাহলে আমরা স্টার্ট করি, সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ ক্যামেরা মুভমেন্ট, এটা দিয়ে আমরা কথা বলবো। আর এইটার যে স্লাইডটা, এটা আমরা আপাতত টেক্সট ফরম্যাটে রেখেছি, কারণ এটা ওই আগের ক্লাসের মতো সুন্দর করে পিপিটিটা এখনো তৈরি করা হয়নি। এইটা দেখি কবে করা যায়, বাট কোনো সমস্যা নেই, এটা আমরা আশা করি খুব ইজিলি বুঝতে পারবো, কারণ আমি আপনাদেরকে রেফারেন্সও দেখাই দেবো, হ্যাঁ? তো সবার প্রথমে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ ক্যামেরা মুভমেন্ট, যে ক্যামেরা মুভমেন্ট আসলে কি। তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে ক্যামেরা শট নিয়ে কথা বলছিলাম, তাই না? আর আজকের ক্লাসে কিন্তু আমরা কথা বলবো হচ্ছে ক্যামেরা মুভমেন্ট, ঠিক আছে? তো আমরা যদি একদম সহজ ভাষায়, বাংলা ভাষায় যদি বলি যে ক্যামেরা মুভমেন্ট জিনিসটা কি, ক্যামেরা মুভমেন্ট হচ্ছে ক্যামেরাটাকে যদি আমি ধরে ফিজিক্যালি কোনো মুভ করি, মানে ক্যামেরাটাকে সামনে নেই, পেছনে নেই, ডানে নেই, বামে নেই, উপরে নেই, নিচে নেই, যেখানেই নিই না কেন, ক্যামেরাটাকে যখন আমি আমার নিজের ইচ্ছা করে বা কোনো একটা কারণবশত বা ভিডিওটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য যখন ক্যামেরাটা আমি কোনোভাবে লড়াচড়া করতেছি, সেটাকে আমরা মেইনলি বলছি ক্যামেরা মুভমেন্ট, ঠিক আছে? তো
তো আমি যদি বলি যে ক্যামেরা মুভমেন্ট কি, আপনি খুব সহজে বলতে পারেন যে ক্যামেরাটাকে আমাদের ভিডিওটাকে সুন্দর করে রেকর্ড করার জন্য আমাদের মন মতো এদিক সেদিক মুভ করার যে সিস্টেম, সেটাকে আসলে মেইনলি বলা হয়ে থাকে ক্যামেরা মুভমেন্ট। ঠিক আছে, তো আশা করি আমাদের ক্যামেরা মুভমেন্ট কি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসি নেক্সট পার্টে, সেটা হচ্ছে টাইপস অফ ক্যামেরা মুভমেন্ট। তার মানে হচ্ছে এই যে ক্যামেরা আমরা মুভ করি, মানে সামনে পেছনে নেই, ডানে বামে নেই, এগুলোর কিন্তু মিনিং আছে বা এগুলোর কিন্তু কারণ আছে। ঠিক আছে, যে আসলে এগুলো কেন করা হয়, পাশাপাশি এক একটা শর্টের কিন্তু নামও আছে। মানে ক্যামেরা মুভমেন্টের যে শর্ট হয় সেগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, যেগুলো আমরা এখন একটা একটা করে জানবো। তো এই জিনিসগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, নিচে আমাদের যে রেফারেন্স একটা লিঙ্ক আছে, সবার আগে এই লিঙ্কটাকে আমরা একটু ওপেন করে নিই, বিকজ আমাদের এইটা লাগবে। আমরা এখান থেকে এইটাকে ওপেন করব। হ্যাঁ, আর এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা চাইলে আপনারা আর একটু ডিপলি এগুলো নিয়ে স্টাডি করতে পারেন। Films. ঠিক আছে, তো আমরা যেখানে ছিলাম ওখানে চলে আসি। সো প্রথমে আমরা যদি দেখি যে আমাদের প্রথম ক্যামেরা মুভমেন্টের যে শটটা রয়েছে, সেই শটের নাম কি, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক শট। ঠিক আছে, সো এই ক্যামেরা মুভমেন্ট এই পার্টটা সবাই একটু নোট করে ফেলবেন। হ্যাঁ, সো ক্যামেরা মুভমেন্ট কি এটা বলে দিয়েছি। এবার আমরা আসি যে এই ক্যামেরা মুভমেন্টের যে টাইপস আছে বা যত ধরনের ক্যামেরা মুভমেন্ট হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে সর্বপ্রথম যে ক্যামেরা মুভমেন্ট টাইপ রয়েছে সেটাকে বলা হয় স্ট্যাটিক ক্যামেরা মুভমেন্ট শট। ঠিক আছে, সো এই ভিডিও শটটা কি, এখন দেখেন, এখন যেগুলো নিয়ে আমরা কথা বলবো সবগুলো কিন্তু হচ্ছে ভিডিও শট। ঠিক আছে, এর আগের ক্লাসে কিন্তু আমরা যেটা জেনেছি, সো এইটা আমি আবার একটু রিপিট করে দিই, কারণ অনেক স্টুডেন্ট একটু গোলায় ফেলে। যে আগের ক্লাসে যেগুলো জেনেছি সেগুলো কি ছিল বলেন তো, ক্যামেরা শট মানে ক্যামেরা দিয়ে আপনি কোনোভাবে যদি একটা ছবি তুলেন বা ভিডিও করেন, সেটা ওই রকম হইতে পারে। আর আজকে আমরা যেটা জানতেছি সেটাকে আমরা বলতেছি ক্যামেরা মুভমেন্ট শট, মানে স্পেসিফিক কি হবে, ক্যামেরাটার রেকর্ডিং হবে, এখন কিন্তু আর ছবির মধ্যে আমরা থাকবো না। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা যদি দেখি আমাদের যেটা আছে সেটা আমাদের কি বলা হচ্ছে, স্ট্যাটিক ক্যামেরা মুভমেন্ট শট। এটা কি, এটা হচ্ছে একদম সিম্পল একটা ভিডিও শট, যেটা হচ্ছে আপনি কোনো কিছু করবেন না, শুধু ক্যামেরাটাকে এক জায়গায় ফিক্স বসায় রাখবেন, তারপরে এটা অটোমেটিকলি রেকর্ডিং হইতেই থাকবে হইতেই থাকবে। তো এই যে আপনি একটা জায়গায় বসিয়ে রেখে ভিডিওটা রেকর্ড করছেন, সেটাকে আমরা কি বলছি বলেন তো, স্ট্যাটিক ক্যামেরা মুভমেন্ট। ঠিক আছে, তো এটা যদি আমরা একটা রেফারেন্স দেখি বা স্যাম্পল দেখি, এটার জন্য মেইনলি এইখানে এই ভিডিওটা আমরা ওপেন করেছি। তো আমরা যদি এখান থেকে চলে আসি যে প্রথম শটে স্ট্যাটিক শট, তো আমরা এটাকে মিউট করে দিই, দিয়ে যদি প্লে করি, তাহলে আপনি দেখবেন এই যে দেখেন কি হচ্ছে, ক্যামেরাটা কিন্তু স্টিল এক জায়গায় দাঁড়ানো, একভাবেই কি জিনিসটা ভিডিও রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, একদম সোজা ভাষায় একটা জায়গায় ক্যামেরা রেখে আমরা যদি কন্টিনিউয়াসলি ভিডিও করতে থাকি, সেটাকে নাড়াচাড়া না করে, সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের স্ট্যাটিক ক্যামেরা মুভমেন্ট শট। ঠিক আছে, ওকে, সো সবাই এটা আপনাদের মতো করে নোট করে ফেলেন। ঠিক আছে, যে স্ট্যাটিক শটটা কি, আমি কিন্তু এগুলো কোশ্চেন করবো শেষে। হ্যাঁ, ওকে, এরপরে চলে আসে আমাদের নেক্সট শট, সেটা হচ্ছে আমাদের প্যান শট। হ্যাঁ, আর এর ভিতরে যদি কারো কোনো প্রবলেম হয় একটু নোট করে রাখবেন, এই টপিকগুলো শেষ হওয়ার পর আমি আবার দরকার হলে আবার বুঝাই দেবো, যাতে বুঝতে প্রবলেম হবে। তো আমরা যেখানে ছিলাম, পরবর্তী শট হচ্ছে আমাদের প্যান শট। ঠিক আছে, সেখানে ইংলিশ আমাদের এত না জানলেও হবে, বা ইংলিশ আমরা জাস্ট রেফারেন্স আকারে রেখেছি, আমি বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্যান শটটা কি, প্যান শট হচ্ছে যখন আমরা আমাদের ক্যামেরাটাকে হরিজন্টালি লেফট অথবা রাইট, মানে হচ্ছে ক্যামেরাটাকে একই জায়গায় রেখে ডান দিক থেকে বাম দিকে ক্যামেরাটাকে ঘোরাবো, অথবা বাম দিক থেকে ডান দিকে ক্যামেরাটাকে আমরা ঘোরাবো, এর মাধ্যমে যে ভিডিও রেকর্ডিংটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যান ক্যামেরা মুভমেন্ট। ঠিক আছে, বা প্যান ক্যামেরা শট। ঠিক আছে, বাট সব থেকে ভালো হয় ক্যামেরা মুভমেন্ট শট বললেই, কারণ না হলে একটু যে আগের ক্লাসের সাথে গোলায় ফেলবেন আর কি। তাহলে আমরা জানলাম কি প্যান শট মানে কি বলা হচ্ছে, প্যান শট মানে বলা হচ্ছে আমার ক্যামেরাটা একই জায়গায় থাকবে, কিন্তু ক্যামেরাটা বাম দিক থেকে ডান দিকে ঘুরতে ঘুরতে ভিডিও রেকর্ডিং করবে, এবং ডান দিক থেকে বাম দিকে ঘুরতে ঘুরতে ভিডিও রেকর্ডিং করবে, যেটাকে আমরা বলছি আমাদের প্যান শট। ঠিক আছে, তো চলুন এটার একটা এক্সাম্পল আমরা দেখে আসি। এখানে যদি আমরা চলে আসি, একটু টেনে দিই, এই যে দেখেন এখানে কি হচ্ছে বোঝাচ্ছে সুন্দর করে, ক্যামেরাটা এই যে একদিক থেকে আরেক দিকে ঘোরে। ঠিক আছে, তো এই যে দেখেন এইখানে কি হচ্ছে বলেন তো, আমাদের সাবজেক্ট হেঁটে হেঁটে আসতেছে, তাই না? তো এখন কি হচ্ছে, ক্যামেরাটা বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে ঘুরতেছে, তাই না? কারণ কি, কারণ আমি যদি এটাকে ক্যামেরাটাকে এখন না ঘুরাইতাম, এই লোকটা কোথায় হেঁটে যাচ্ছে এটা আমরা কি আমাদের অডিয়েন্সকে বুঝাতে পারতাম না। তো আমরা কি করেছি, ক্যামেরাটাকে এক জায়গায় রেখে বাম দিক থেকে ডান দিকে ক্যামেরাটা আস্তে আস্তে ঘোরাচ্ছি, এর মাধ্যমে যে ভিডিও শটটা রেকর্ডিং হচ্ছে সেটাকে আমরা কি বলছি বলেন তো, প্যান ক্যামেরা মুভমেন্ট শট। ঠিক আছে, এখানেও দেখেন এই যে সেম
একদিক থেকে ঘুরিয়ে কি আরেক দিকে নিয়ে আসলো। এখানে দেখেন সেম, ডান দিক থেকে বাম দিকে ঘুরাই দিল। ক্লিয়ার? ওরকম আহামরি কিন্তু কোনো কিছু না, জাস্ট কোনটা ডান দিক থেকে বাম দিকে ঘুরবে, কোনটা উপর থেকে নিচে আসবে, সেগুলোর উপরে আসলে এই নামগুলো ডিসাইড করা। তাহলে এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে প্যান শট কি বা প্যান ক্যামেরা মুভমেন্ট কি, আপনি কি বলবেন? ডান দিক থেকে বাম দিকে ঘোরা বা বাম দিকে ডান দিকে ঘোরার মাধ্যমে যে ভিডিও রেকর্ডিং হয় সেটাকে আমরা বলছি প্যান শট বা প্যান ক্যামেরা মুভমেন্ট। দেন চলে আসে আমাদের নেক্সট শটে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের টিল্ট শট। হ্যাঁ, সো টিল্ট শট কি? টিল্ট শটটাও অনেকটাই প্যান শটের মতো, শুধু পার্থক্য হচ্ছে প্যান শট আমাদের কি হয়েছিল, ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে মুভ করতেছিল বা ঘুরতেছিল, তাই না? আর টিল্ট শটটা হচ্ছে একই জায়গায় থাকবে ক্যামেরাটা, কিন্তু এবার সে কি করবে, নিচে থেকে উপরের দিকে যাবে অথবা উপর থেকে নিচের দিকে আসবে। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের যে ভিডিও শটটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? টিল্ট ক্যামেরা মুভমেন্ট। ঠিক আছে? সো চলুন এটার একটা এক্সাম্পল দেখে আসি। আমরা যদি আবার একটু টেনে দিই এখানে, এই যে তো এখানে দেখেন অ্যানিমেশন করে দেখাচ্ছে কি হয়, আমাদের নিচে থেকে মানে ক্যামেরাটা নিচে থেকে উপরের দিকে যায় অথবা উপরের থেকে নিচের দিকে ভিডিও রেকর্ডিং করে। আর এটার মাধ্যমে যে ভিডিও রেকর্ডিং হচ্ছে সেটাকে আমরা বলছি টিল্ট ক্যামেরা মুভমেন্ট। আমরা যদি একটু প্লে করি তাহলে আমরা দেখতে পারবো এখানে চলে আসবে এই যে এক্সাম্পল। দেখেন ক্যামেরাটা এখন কি আছে, স্ট্যাটিক আছে, তাই না? একটু পরে দেখবেন যখন এখানে বলটা হিট করবে তখন আমাদের ক্যামেরাটা উপরের দিকে চলে যাবে। আমরা যদি প্লে করি, এই যে মারলো, এই যে দেখেন ক্যামেরা কি উপরের দিকে চলে গেল, তাই না? তো এই যে উপরের দিকে গেল এটাকে আমরা কি বলতেছি? টিল্ট ক্যামেরা মুভমেন্ট। ঠিক আছে? ওকে, ঠিক সেম ভাবে কিন্তু এটা উপর থেকে নিচের দিকেও নামতে পারে। হ্যাঁ, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই যে দেখেন এটা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। আবার যদি আমরা একটু যাই দেখবেন এই যে এটা যদি দেখি যে উপর থেকে দেখেন নিচে নামলো, তাই না? তাহলে এটা কি হলো বলেন তো? টিল্ট ক্যামেরা মুভমেন্ট। ক্লিয়ার? ওকে, এরপর চলে আসি আমাদের নেক্সট শটে। নেক্সট শট কি আছে? পুশ ইন। ঠিক আছে? তো এটা কিন্তু নাম শুনেই বোঝা যাচ্ছে যে কি পুশ ইন, তাই না? তার মানে কি হবে এটা, যখন আপনি ক্যামেরাটাকে আস্তে আস্তে আপনার সাবজেক্টের কাছে নিয়ে যাবেন, মানে ধরে নেন আপনি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছেন, এখন আপনি কি করতেছেন, আস্তে আস্তে সাবজেক্টের কাছে সামনে এগিয়ে যাচ্ছেন বা সামনের দিকে যাচ্ছেন। তো তখন কি হচ্ছে, এটার মাধ্যমে আমাদের কি আমরা আস্তে আস্তে পুশ ইন করতেছি, তাই না? তো এটা এই কারণে এটাকে কি বলা হচ্ছে? পুশ ইন ক্যামেরা মুভমেন্ট শট। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আহামরি এরকম কোনো কষ্টের কিছু না। তো আপনি কিন্তু যদি রিয়েল লাইফের সাথে মিলান দেখবেন যে হ্যাঁ এগুলো তো একদম সিম্পল জিনিস, যে হ্যাঁ ক্যামেরা আমি আস্তে সামনে নিয়ে যাচ্ছি, এটাকে আমরা কি বলতে পারি? পুশ ইন শট বলতে পারি। ঠিক আছে? আর এই শটটা আমরা কখন ইউজ করব বা কেন ইউজ করব? যখন আমরা বুঝাইতে যাচ্ছি যে আমাদের যে সাবজেক্ট আছে সে অনেক বেশি ইম্পর্টেন্ট কোন একটা কথা বলতেছে, তখন আস্তে আস্তে আমরা কি তার দিকে পুশ ইন করতে পারি বা সামনের দিকে যেতে পারি। ঠিক আছে? তো এটার একটা এক্সাম্পল আমরা দেখিয়ে আসি। আমরা যদি এটাকে একটু টেনে দিই এখানে তাহলে আমরা দেখবো এই যে পুশ ইন। ঠিক আছে? তো পুশ ইনটা কি হচ্ছে, দেখেন ক্যামেরা আস্তে আস্তে কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে, মানে সাবজেক্ট এটা ক্যামেরা কি আস্তে আস্তে সামনে যাচ্ছে। সেটা দেখেন খুব ভালো একটা এক্সাম্পল। এখানে দেখেন আছে, বাট ক্যামেরা দেখেন আস্তে 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 কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে। দেখবেন আস্তে আস্তে সামনে যেতে যেতে এটা একদম তার ফুল বডি একদম ক্লোজ শট পর্যন্ত চলে যাবে। ঠিক আছে? তো এই যে সামনে যে যাচ্ছে এটাকে আমরা কি বলছি? পুশ ইন শট। তো এটার আরেকটা যদি এক্সাম্পল দেখি, এই যে তো এখানে যদি আমরা দেখি এই যে ছবিটার দিকে আস্তে আস্তে সামনে যাচ্ছে, তাই না? তো এটাকে আমরা কি বলতেছি? পুশ ইন শর্ট। তো এই ভিডিও শর্ট গুলো দেখেন আপনি যখনই কোনো মুভি দেখবেন, নাটক দেখবেন, ডকুমেন্টারি দেখবেন, ঘুরে ফিরে দেখবেন এইভাবেই কিন্তু তারা ভিডিওগুলো আসলে রেকর্ডিং করে থাকে। পরবর্তীতে এডিটিং এর মাধ্যমে সুন্দর করে কোনটার পরে কোনটা বসাইতে হবে, কিভাবে মিলাইতে হবে, কিভাবে কাজ করতে হবে, এগুলো যখন আপনি শিখে যাবেন দেখবেন আপনিও খুব সুন্দর সুন্দর এরকম মুভি টাইপের ভিডিও এডিট করতে পারবেন। এরপর যদি আমরা চলে আসি, আশা করি পুশ ইনটা আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর চলে আসি আমরা হচ্ছে পুল আউট। ঠিক আছে? সো পুল আউটটা কি? সো পুল আউটটাকে আমরা অনেক সময় পুশ আউটও বলি। সো পুশ ইন যেটা সেটা অনেকে পুশ ইন বলে অথবা পুল ইন বলে, আবার যেটা পুল আউট সেটাকে অনেকে পুশ আউট বলে অথবা পুল আউট বলে। সো পুশ ইন যেহেতু সামনের দিকে যায় তাহলে পুল আউট বা পুশ আউট কি হবে বলেন তো? একদম সিম্পল, এটা সাবজেক্টের থেকে পেছনের দিকে আসবে। ঠিক আছে? তো সাবজেক্টের থেকে যখন আস্তে আস্তে আমরা দূরে চলে যাব বা পেছনের দিকে যাব তখন সেই ভিডিও শটটাকে আমরা কি বলবো? পুল আউট বা পুশ আউট ভিডিও বা ক্যামেরা মুভমেন্ট শট। ঠিক আছে? তো চলুন এটার একটা এক্সাম্পল দেখি। আমরা যদি আবার একটু চলে আসি এখানে, যে পুল আউট, তো এটা কি করতেছে দেখেন ক্যামেরা আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে। তো এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কি
পেছনের দিকে চলে আসতেছে। তো যখনই দেখবেন পিছনের দিকে চলে আসে, তখন এইখানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে যে এখন আমাদের যে জিনিসটা দেখতেছিলাম সেটা ইম্পর্টেন্ট না, আশেপাশে কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তার মানে সাবজেক্টের কাছ থেকে দূরে চলে আসার জন্য আমাদের আসলে যে ভিডিও শটটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আমাদের কি, পুশ আউট শট বা পুল আউট শট। ক্লিয়ার সবাই? ঠিক আছে। এরপর যদি আমরা চলে আসি নেক্সট শটে, যেটা হচ্ছে আমাদের জুম শট। সো এইটা বলতে পারেন যে মোটামুটি আমরা সবাই জানি, তার কারণ আমাদের যে ক্যামেরা আছে, মোবাইল ফোন বলেন বা ডিএসএলআর ক্যামেরা বলেন, যেটাই বলেন না কেন, সেই ক্যামেরাগুলোতে কিন্তু বিল্ড ইন জুমের সিস্টেম থাকে, তাই না? যে আমরা ভলিউম বাটন ক্লিক করে অথবা লেন্স দেখবেন ঘোরানোর মতো একটা জিনিস থাকে, সেই জিনিসটাকে ঘুরিয়ে আমরা কি করতে পারি, আস্তে আস্তে সাবজেক্টের কাছে গিয়ে জুম করে ভিডিও শট নিতে পারি, অথবা সাবজেক্টের কাছ থেকে জুম আউট করে একটু দূরে এসে তারপরে ভিডিও রেকর্ডিং করতে পারি, তাই না? সো ওই যে জুম ইন বা জুম আউট হচ্ছে, এইটাকে আমরা কি বলছি, আমাদের জুম ক্যামেরা মুভমেন্ট বলতেছি, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবেন, আমাদের যে বিল্ডিং ক্যামেরা থাকে সেই ক্যামেরাটা কি হবে, একই জায়গায় থাকবে, কিন্তু আস্তে আস্তে ওই সিস্টেমের মাধ্যমে একটু জুম হয়ে হয়ে সামনে যাবে, অথবা জুম আউট হয়ে আস্তে আস্তে পেছনে আসবে। এটাকে আমরা বলতেছি আমাদের জুম ক্যামেরা মুভমেন্ট। সো এটারও যদি একটা এক্সাম্পল দেখি, আমাদের এই যে এখানে যদি আমরা প্লে করি তাহলে আমরা দেখবো এখানে দেখাচ্ছে যে ক্যামেরা ওখানেই আছে, বাট সিস্টেমের মাধ্যমে জুম ইন জুম আউট করা হচ্ছে। তো এই যে দেখেন, এই যে জুম ইন জুম আউট শট গুলো আছে, এগুলো কিন্তু কি, ক্যামেরা একই জায়গায় দাঁড়ায় আছে, বাট ক্যামেরার যে ফাংশন আছে বা ক্যামেরার যে ঘোরানো যায় যে লেন্স ক্যাপটা থাকে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কি করতেছে, ওই সাবজেক্টের কাছ থেকে দূরে চলে আসতেছে অথবা সাবজেক্টের কাছে যাচ্ছে, ঠিক আছে? তো এই শর্টের সাথে কিন্তু অনেকে আবার এই আমাদের পুশ ইন পুশ আউটটা মিলিয়ে ফেলে, কারণ দুইটাই কিন্তু কি হয়, জুম ইন মানে হচ্ছে সামনের দিকে যাওয়া, জুম আউট মানে কি, পেছনের দিকে আসা। এখন কথা হচ্ছে পুশ ইনটাও তো সামনের দিকে যাওয়া, তাই না? পার্থক্য কি বলেন তো? পার্থক্য হচ্ছে পুশ ইন শটটা হচ্ছে ক্যামেরাটা সামনের দিকে যাবে, আর আমাদের জুম ইন যেটা, সেটা কি হবে, ক্যামেরা একই জায়গায় থাকবে কিন্তু সিস্টেমের মাধ্যমে জুম করে আস্তে আস্তে সামনের দিকে যাবে। ক্লিয়ার? ওকে, আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে আসি আমাদের হচ্ছে ডলি জুম, ঠিক আছে? তো এখন যে শর্টগুলো আমরা জানবো, এগুলো বলতে পারেন যে মুভিতে অনেক বেশি ইউজ করা হয়, আর এই শর্টগুলো একটু মানে রেকর্ডিং করাটাও একটু টাফ, ঠিক আছে? তো এই ধরনের শর্টগুলো আপনারা বাসায় আসলে নিজেরা রেকর্ডিং করতে পারবেন না, একটু কষ্টই হবে আর কি। তো আমরা যদি আসি ডলি জুম শটটা কি, এই যে ডলি ওয়ার্ডটা, এটা হচ্ছে একটা মেশিন, ঠিক আছে? তো আমাদের অনেক সময় যারা মুভির মানে বিহাইন্ড দ্য সিন দেখেন, বা হচ্ছে রেকর্ডিং এর যে ভিডিও সিন গুলো হয়, হ্যাঁ, ওই ভিডিও গুলো যারা দেখেন, তারা দেখবেন অনেক সময় ভিডিও রেকর্ড করার সময় ওই যেখানে একটা ছোট ট্রেন লাইনের মতো একটা কিছু থাকে, যেটার উপরে ক্যামেরা বসায়, তারপরে কি হয়, ওটা সামনে যায় পেছনে আসে, তাই না? তো এরকম যে মেশিন গুলো থাকে যেটার উপরে ক্যামেরা বসিয়ে সামনে বা পেছনে নেওয়া হয়, সেটাকে বলা হয় ডলি মেশিন, ঠিক আছে? সো ওই ডলি মেশিনের উপরে ক্যামেরাটা রেখে একই সময়ে যখন আপনি সামনের দিকে যাবেন এবং জুম সিস্টেমের মাধ্যমে সেটাকে জুম আউট করবেন, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডলি জুম শট, ঠিক আছে? সো এটা কিন্তু একটু কমপ্লিকেটেড শট, আমার মনে হচ্ছে এটা একটু আপনারা গোলায় ফেলতে পারেন। সেটা আবার একটু রিপিট করি, সেটা কি, এটা তেমন কিছুই না, ডলি নামে একটা মেশিন আছে, সেই মেশিনের উপরে ক্যামেরাটাকে বসায়, বসানোর পরে কি হয়, ওই মেশিনটা যদি সামনের দিকে যায়, তাহলে আমাদের যে জুম সিস্টেমটা আছে ক্যামেরার মধ্যে, যে বিল্ডিং জুমের সিস্টেম আছে, সেটা কি হয়, জুম আউট হয়, মানে পেছনের দিকে আসে, ঠিক আছে? মানে মেশিন সামনের দিকে যায়, ক্যামেরা জুম আউট করে কি করে, পেছনের দিকে নিয়ে আসে। আর এটার মাধ্যমে একটা অন্যরকম একটা ভিডিও শট তৈরি হয়, যেটাকে বলা হয় আমাদের হচ্ছে ডলি জুম শট, ঠিক আছে? তো চলুন এটার একটা এক্সাম্পল দেখি যে এটা আসলে দেখতে কেমন হয়। তো আমরা যদি আরেকটু সামনের দিকে চলে যাই, আমাদের কোথায় যে ডলি জুম, ঠিক আছে? তো আমাদের এইটা এক্সাম্পল আমরা এই যে এইটা দেখি, তো এখানে দেখেন কেমন জানি মনে হচ্ছে না যে আমরা কাছেও যাচ্ছি কিন্তু আমাদের বাড়ি ঘরগুলো দূরে চলে আসতেছে? যদি একটু প্লে করি, দেখেন একটু ডিফারেন্ট লাগতেছে না? তো এই ডিফারেন্ট টাইপের যে ভিডিও শট গুলো হয়, সেগুলোকে আসলে বলা হয় আমাদের ডলি জুম ইন বা জুম আউট শট, ঠিক আছে? তো এখানে দেখেন একটা মানে অ্যানিমেশনের মতো করে দেখাচ্ছি যে ক্যামেরাটা এরকম একটা মেশিনের উপরে রাখা হয়, যেটা সামনের দিকে যায়, আর আমাদের জুম সিস্টেম কি হয়, আস্তে আস্তে জুম আউট হয়, আর এটার মাধ্যমে যে ভিডিও রেকর্ডিং হয় সেটাকে আমরা বলে থাকি আমাদের হচ্ছে ডলি জুম শট। ক্লিয়ার? ঠিক আছে। এরপর চলে আসি আমাদের নেক্সট শট, যেটা হচ্ছে আমাদের ট্র্যাকিং শট, ঠিক আছে? সো এই ট্র্যাকিং শটটা কি,
তো যেহেতু এখানে নামই হচ্ছে ট্র্যাকিং, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কি করতে পারে, কাউকে অনুসরণ করতে পারে। ঠিক আছে, তো আমরা যখন কাউকে অনুসরণ করে কোনো ভিডিও রেকর্ডিং করি তখন সেটাকে আমরা কি বলি, ট্র্যাকিং শট। ক্লিয়ার? মানে একদম সোজা কথা, ধরে নেন একটা লোক হাঁটতেছে, এখন আপনি যদি তার পেছনে হেঁটে হেঁটে ভিডিও শট করেন বা ভিডিওটাকে রেকর্ড করেন তখন সেটাকে আমরা কি বলবো, ট্র্যাকিং ক্যামেরা শট বা ক্যামেরা মুভমেন্ট। ঠিক আছে, একদম সিম্পল। তো এটার একটা আমরা রেফারেন্স দেখে ফেলি। তো আমাদের ট্র্যাকিং শট কোথায়, এই যে এখানে আছে। তো এখানে দেখেন যে দেখাচ্ছি লোক হেঁটে যাচ্ছে, তাকে আমরা ফলো করবো। তো আমরা যদি একটু দেখি, এখানে দেখবেন এই যে লোকটা যে আছে, আমরা তার কাছ থেকে আস্তে আস্তে পেছনে আসতেছি, দূরে যাচ্ছি। বিশেষ করে এই এক্সাম্পলটা সব থেকে ভালো, ওইগুলো একটু আপনারা বুঝতে মানে কষ্ট হবে। বাট এটা যদি আপনি দেখেন, এই যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, ক্যামেরাম্যানও কি তার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। বা ধরে নেন আমাদের যে সাবজেক্ট দৌড়াচ্ছে, ক্যামেরাম্যানও কি পিছনের দিকে দৌড়াচ্ছে। তো এইটাকে আমরা কি বলছি, ট্র্যাকিং ক্যামেরা মুভমেন্ট বা ক্যামেরা শট। ঠিক আছে, ওকে। আশা করি এটা আপনি বুঝে গিয়েছেন, কারণ এটা খুব ইজি ছিল। এরপর আমরা চলে আসি আমাদের বুম শট। ঠিক আছে, সেই বুম শটটা কি, এটাও একটু কমপ্লিকেটেড, মানে এই ডলি শট আর হচ্ছে বুম শট, এই দুইটা একটু কমপ্লিকেটেড হয়, কারণ এই দুইটা ইউজ করতে গেলে যে মেশিনের প্রয়োজন হয়। ঠিক আছে, সো এখানে আমাদের সেম, ডলি যেমন একটা মেশিন ছিল, বুমও হচ্ছে একটা মেশিন। ঠিক আছে, আর ডলি মেশিন যেটা, সেটা কি হয়, সামনে পেছনে যায়। ঠিক আছে, আর যেটা আমাদের বুম মেশিন, সেটা আমাদের কি হয়, উপরে নিচে যায়। ঠিক আছে, সো অনেক সময় দেখবেন যারা ঢাকা শহরে থাকেন বা আপনাদের যে মেইন সড়ক থাকে, ওখানে দেখবেন অনেক সময় লাইটের প্রবলেম হয়ে গেলে এক ধরনের সরকার থেকে এক গাড়ি আসে, একটা মানুষ ওই গাড়ির উপরে বসে থাকে, মেশিনটা আস্তে আস্তে উপরে উঠে, তারপরে কি ওখানে লাইট ঠিক করে, তাই না? তো ওই যে মেশিনটা আছে, ওই মেশিনটাকে মেইনলি আমরা বলে থাকি আমাদের বুম মেশিন। হ্যাঁ, তো ওই বুম মেশিনটা দিয়ে কি হয়, ক্যামেরাটা উপরের দিকে উঠে, আর যখন ক্যামেরা শট নেওয়া হয় তখন হচ্ছে ক্যামেরাটা টিল্ট মুভমেন্ট করে, মানে ক্যামেরাটা উপরে উঠতেছে কিন্তু ক্যামেরাটা আস্তে আস্তে আমরা ঘুরিয়ে নিচের দিকে নামাচ্ছি। আর এটার মাধ্যমে যে ভিডিও শটটা হচ্ছে সেটাকে আমরা বলছি আমাদের বুম শট। ঠিক আছে, তো এই ডলি শট আর বুম শট যদি কারো কাছে মনে হয় যে স্যার মাথার তো উপরে দিয়ে যাচ্ছে, কিছু বুঝতেছি না, বাকিগুলা বুঝতে পারছি, তো কোনো সমস্যা নেই, এই দুইটা শট আমাদের এত বেশি প্রয়োজনও না। ঠিক আছে, আর এই যে শর্ট গুলো আমরা জানলাম, এগুলো কিন্তু আমরা কেন জানছি একটু পরে আমরা বলবো। হ্যাঁ, তো ওই দিক থেকে যদি ডলি জুম আর বুম শটটা একটু কমপ্লিকেটেড মনে হয়, এই দুটাকে আপনি স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাট তারপর আমরা এটাকে একটু রেফারেন্স আকারে দেখাই দিই যে আমাদের বুম শটটা দেখতে কেমন হয়। তো আমরা যদি একটু চলে আসি সামনে, তাহলে আমরা দেখবো এখানে আমাদের বুম শট আছে, এই যে সেখানে যদি আমরা প্লে করি তাহলে দেখেন এই যে ক্যামেরাটা একই টাইমে উপরে যাবে এবং নিচে যাবে, টিল মুভমেন্ট হবে। ঠিক আছে, এই যে এই মেশিনটার মাধ্যমে। তো এটাই হচ্ছে আমাদের বলতে পারেন যে বুম শট। আপনি যদি এখানে দেখেন তাহলে এই যে দেখেন আস্তে আস্তে নিচে থেকে উপরে উঠতেছে, বাট এটা কিন্তু মেশিনের মাধ্যমে করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে এইটাও দেখেন মেশিনের মাধ্যমে। আমরা এইটা দেখি, এটা সব থেকে ভালো একটা এক্সাম্পল। তো আপনি যদি একটু চিন্তা করেন, এই যে লোকটা উপরের দিকে উঠতেছে, এত উঁচায় কি কোনো ক্যামেরাম্যান উঠে কখনো ভিডিও রেকর্ডিং করতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে তার কি প্রয়োজন, কোন একটা মেশিন প্রয়োজন, যেটার মাধ্যমে সে হচ্ছে এইভাবে যে সাবজেক্টটা উঠতেছে তাকে ফলো করে করে ভিডিওটা রেকর্ডিং করবে। আর এটাকে আমরা বলছি আমাদের বুম শট। ক্লিয়ার? একদম সিম্পল। ওকে, দেন আমরা চলে আসি আমাদের একদম লাস্ট শর্টে, যেটা হচ্ছে আমাদের র্যান্ডম মুভমেন্ট, বা বলতে পারেন এই ক্যামেরা মুভমেন্টটা আমরা আসলে সবাই রেকর্ডিং করে থাকি। কারণ আমি যদি আপনাকে বলি একটা ক্যামেরা দিয়ে যে একটু ভিডিও করে নিয়ে আসেন, আপনি কি করবেন, ক্যামেরাটা অন করে এইদিকে যে একবার ভিডিও করবেন, ওইদিকে যে একবার ভিডিও করবেন, সামনে যে ভিডিও করবেন, পেছনে যে ভিডিও করবেন, তাই না? এরকম করে ক্যামেরাটাকে র্যান্ডমলি এদিক সেদিক মুভ করে আপনি ভিডিওটাকে রেকর্ডিং করবেন। আর এটাকেই আমরা বলছি র্যান্ডম মুভমেন্ট বা র্যান্ডম ক্যামেরা মুভমেন্ট শর্ট। ঠিক আছে, তো এটা কিন্তু ম্যাক্সিমাম সময় বলতে পারেন যে খুব কম ইউজ করা হয়, কারণ প্রফেশনালি যখন কোনো ভিডিও দেখবেন দেখবেন ওখানে কিন্তু স্পেসিফিক উপরের যে শর্টগুলো জেনে আসছে সেগুলো বেশি ইউজ করা হয়, র্যান্ডম খুব কম ইউজ করা হয়। কখন ইউজ করা হয়, যখন আসলে বোঝানো হয় যে এই শর্টটা একটু উল্টাপাল্টা, মানে কি হচ্ছে এখানে কাহিনী বোঝা যাচ্ছে না, ওই রকম সময় আমরা কি করি, এই র্যান্ডম মুভমেন্ট বা বলতে পারেন ক্যামেরাটাকে যেদিক সেদিক মন চায় এদিক সেদিক ঘুরিয়ে টুরিয়ে একটা রেকর্ডিং করি, যেটাকে আমরা বলছি আমাদের র্যান্ডম মুভমেন্ট। ঠিক আছে, তো এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এই যে এখানে আমাদের চলে আসছে, তো এখানে দেখেন এই যে লড়তেছে কাঁপতেছে, মানে এদিক সেদিক ওইদিকে একবার তাকে রেকর্ডিং করতেছে একবার ওকে রেকর্ডিং করতেছে, এই শটটাকে আমরা কি বলছি, র্যান্ডম মুভমেন্ট। আর এই র্যান্ডম মুভমেন্ট ক্যামেরা শটটা অনেক বেশি ব্লগিং এ ইউজ করা হয়। হ্যাঁ,
কারণ ব্লগিং করার সময় কিন্তু আপনি আসলে এই যে প্রফেশনাল শর্ট গুলো আমরা জানলাম এত কিছু মেনটেন করতে পারবেন না, কারণ আপনার হঠাৎ করে একজন লোক আসতেছে, হঠাৎ করে আপনি এটা দেখাচ্ছেন ওটা দেখাচ্ছেন, তো তখন আপনার কি র্যান্ডম মুভমেন্টের মাধ্যমে ভিডিওটাকে রেকর্ডিং করতে হবে। আর তখন ওইটা হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের র্যান্ডম মুভমেন্টের সব থেকে একটা বলতে পারেন ভালো এক্সাম্পল। ঠিক আছে, ওকে। তো এখন যদি দেখি মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। তো এখন আমাকে একটু আপনাদের যার যার কোশ্চেন আছে একটু বলে ফেলেন। এই যে ওভারঅল আমরা ভিডিও ক্যামেরা মুভমেন্ট শর্ট গুলো সম্পর্কে জানলাম, কে কোনটা বুঝতে পারেননি বা কার কোনটাতে সমস্যা আছে? স্যার এখানে এই যে বুম বুম মুভমেন্ট মানে ক্যামেরা মুভমেন্ট আমরা যেটা জানলাম, এটাতে কি হচ্ছে ড্রোন দিয়ে যেই ক্যামেরাটা করা হয় মানে শুটটা নেওয়া হয়, এটা কি বুম না, এটার মধ্যে এখন পড়বে? এখন যেটা হয়ে গেছে এই যে আমাদের ডলি শট প্লাস বুম শট, ঠিক আছে, এই শট গুলো প্লাস ট্র্যাকিং শট, এই সব শট গুলোরই বলতে পারেন অল্টারনেটিভ শট চলে আসছে ড্রোন। ঠিক আছে, তো ড্রোন শট বলতে কিন্তু এরকম আলাদা কিছু না, ড্রোনের মাধ্যমে যেই শট নেওয়া হয় সেটাকে কিন্তু আমরা বলছি কি ড্রোন শট। ঠিক আছে, সো ওইটা জি যদি বুমের মতো হয় মানে বলতে পারেন নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে ওইটা আমাদের কি ওই বুম শটের সাথে পড়ে যাচ্ছে, বা ওইটাকে আমরা ড্রোন বুম শট এরকম বলতে পারি, বাট এরকম নামগুলো একটু কমপ্লিকেটেড হয়। বাট এটাই যে আগে এই শট গুলোকে বুম শট বলা হতো, বাট এখন যেহেতু ড্রোন চলে আসছে এখন অনেকে এত মেশিন টেশিন ইউজ না করে ড্রোনের মাধ্যমে এই বুম শট, ডলি জুম, ট্র্যাকিং শট এগুলো নিয়ে থাকে আর কি। ঠিক আছে, ভাইয়া হ্যাঁ বলুন। আমাদের এখানে আকাশে একটু বৃষ্টির সম্ভাবনা আছে, আমি যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমাদের এখানে গ্রাম এলাকা তো মানে হুম, বৃষ্টি আসলে আপনার লোডশেডিং শুরু হয়। বুঝতে তো পেরেছি। কাইন্ডলি একটু ইয়ে দিন ভাইয়া। সিগন্যালটা দিয়ে দেবো, হ্যাঁ আপনি তাহলে একটা কাজ করেন একটু মেসেজে প্রেজেন্টটা লিখে যান, হ্যাঁ। তো আচ্ছা ভাই, যাদের নেটওয়ার্কে আমার নাম প্রবলেম, আব্দুল্লাল মাসুদ। হ্যাঁ ঠিক আছে, যাদের মনে হবে যে একটু নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আমরা প্রেজেন্টের সময় থাকতে পারবো না, তারা অবশ্যই চ্যাট বক্সে প্রেজেন্ট লিখে দিয়ে যাবেন, যাতে প্রেজেন্ট দেওয়ার সময় আমি মেসেজটা দেখে দিতে পারি, হ্যাঁ। জি ভাইয়া, আচ্ছা ওকে, ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। নেক্সট বলেন তো আর কারো কোনো কোশ্চেন আছে, একটু আমাকে জানান। এই ক্যামেরা শটের ব্যাপারগুলো কি আমরা সবাই বুঝতে পেরেছি? ওকে, আমরা একটু চ্যাট বক্সে দেখি কি কি বলছে। আচ্ছা, সবাই জি স্যার, প্রেজেন্ট বুঝতে পেরেছি লিখতেছে স্যার। আর কি। ওকে, জি স্যার, জি স্যার। কারো কোনো কোশ্চেন নেই? আমার কোনো কোশ্চেন নাই এখন। না স্যার, না স্যার। নাই, আচ্ছা ঠিক আছে। এখন আমার তো বলতে পারেন যে ভয় লাগতেছে যে কোশ্চেন নাই কেন। ওই কোশ্চেন নাই দুইটা কারণ হইতে পারে, একটা হচ্ছে যে আপনি হয় ভালো মতো এত ভালো মতো বুঝতে পারছেন যে আপনার কোনো কোশ্চেন নাই, আর না হয় আপনি কিছুই বুঝেন নাই এই কারণে আপনার কোশ্চেনই নাই। ঠিক আছে, তো কোনটা বলেন তো, প্রথমটা না দ্বিতীয়টা? যে দুটা নিয়ে একটু প্রবলেম আছে বললেন তো, এই দুটো ইগনোর করতে, সেই জন্য আর আচ্ছা কোশ্চেন করতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাক। বুঝতেছি স্যার। আচ্ছা, ওকে ঠিক আছে, বুঝতেছেন তাই তো। আচ্ছা, তো এখন দেখেন আপনারা কিন্তু একটা কোশ্চেন করতে পারতেন যে স্যার বুঝতে পারছি ঠিকই সবকিছু ক্লিয়ার, কিন্তু এগুলো আমরা জানতেছি কেন, তাই না? এই কোশ্চেনটা কি কারো মাথায় আসেনি যে স্যার এগুলো আমরা কেন জানতেছি? কারণ আমরা তো প্রি প্রোডাকশনে কাজ করব না, আমরা তো যেহেতু ভিডিও এডিটিং স্যার আমার মাথায় আসছিল স্যার। হ্যালো আসছিল, কিন্তু আপনি তো করেন নাই। স্যার কিন্তু স্যার আমি স্যার বলি নাই কিন্তু স্যার। হ্যাঁ, কেন বলেন নাই বলতে হবে, ঠিক আছে। বেশি বেশি স্যার কোশ্চেন আমি করার তো একটা অভ্যাস করুন। আমি স্যার মাত্র জিজ্ঞেস করতে চাইছিলাম যে স্যার আমরা যে এটা মানে আমরা তো জাস্ট কাজ করব এডিটিং এর, ঠিক আছে, তো স্যার আমরা এই শর্ট মানে শর্ট যে আমরা কি করব এগুলো তো স্যার হচ্ছে প্রি প্রোডাকশনের যারা মানে ক্যামেরা ট্যামেরা নিয়ে যারা ই কাজ করবে করুন, তাদের কাজ, ঠিক আছে। রাইট। প্লাস বলতে পারেন যারা একটু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে তাদের কাজ, তাই না? জি জি But জি এখন স্যার। কথা হচ্ছে এটা মনিটর আমরা যদি ভালো না হয় তাহলে তো এডিটও ভালো হবে না, তো কন্টেন্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আর যেহেতু সিলেবাসে আছে, অবশ্যই প্রয়োজন আছে বলেই স্যার সিলেবাসে হ্যাঁ ঠিক ইউটিউবিং আছে, করতে গেলে তো লাগবে। জি হ্যাঁ ঠিক আছে, মানে আমাদের মানে বেসিক যে স্ট্রাকচারটা এটা হয়তো আমরা একটু নিয়ে নিলে আমাদের একটু মানে বেনিফিট হবে আমি মনে করি স্যার এটাই। সেটাই। স্যার আমার কথা হচ্ছে আমরা ভিডিও এডিটিং শিখলাম, কিন্তু ভিডিও কিভাবে তৈরি করব এটা না শিখলে ভিডিও এডিটিং করব কিভাবে? হয়তো বা বাইরের কাজ করব, কিন্তু নিজে যখন ভিডিও তৈরি করব তখন তো আমাদের অবশ্যই ব্যাস এগুলো লেগে জানা যাবে। দরকার। হ্যাঁ, গ্রেট, ওকে, ভালো একটা কথা বলেছে। এটা হচ্ছে সব থেকে বড় একটা ভ্যালিড পয়েন্ট। এবং দ্বিতীয় আরেকটা অনেক বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে যে আমরা শর্টের সম্পর্কে জানলাম যে একটু উপর নিচে করলে এটাকে আমরা টিল বলতেছি, সামনে পেছনে গেলে এটাকে আমরা জুম ইন জুম আউট বলতেছি, এরকম কিছু শর্ট আমরা চাইলে এডিটিং এ আমরা করতে পারবো। ফর এক্সাম্পল ধরে নেন আপনার কাছে একটা স্ট্যাটিক ভিডিও শট আছে, মানে একদম এই যে যেটা আমরা প্রথমে জেনেছিলাম। সো স্ট্যাটিক শটটা কি হয় বলেন তো, একদম একটা জায়গায় কি ক্যামেরা থাকে রেখে ভাইয়া? ভিডিও রেকর্ডিং করে, তাই না? সো এই ভিডিও শটটা কিন্তু দেখবেন অনেকক্ষণ যখন দেখাবেন
তখন কিন্তু একটা বোরিংনেস চলে আসবে, মানে যে অডিয়েন্স থাকবে সে আসলে ভিডিওটা এনজয় করবে না, কারণ কোনো ক্যামেরা মুভমেন্ট নাই, কোনো ধরনের পরিবর্তন নাই। সো একই জিনিস বারবার মানুষ দেখতে কিন্তু বিরক্তি ফিল করে। তো তখন আপনি কি করতে পারেন, আপনি যদি এই ধারণাগুলো জানেন যে হ্যাঁ প্যান শট মানে একটু বাম থেকে ডানে নেওয়া, ডান থেকে বামে নেওয়া, টিল্ট মানে উপর থেকে নিচে নেওয়া, বা ট্র্যাকিং মানে হচ্ছে ফলো করা, পুশ ইন পুশ আউট, এগুলো যদি আপনি জানেন, তখন এডিটিং এ এই কাজগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে স্ট্যাটিক শট যেটা থাকবে সেটাকে আপনি এডিটিং এর মাধ্যমে পুশ ইন শট অথবা পুল আউট শট অথবা জুম ইন জুম আউট শট তৈরি করতে পারবেন। সো তখন কি জিনিসটা আরো বেশি এঙ্গেজিং লাগবে না? তো এই কারণে কিন্তু আমরা এই জিনিসটাকে সিলেবাসে রেখেছি বা বলতে পারেন মডিউলে রেখেছি, কারণ এটা যেমন প্রি প্রোডাকশনে আপনার ভিডিও রেকর্ডিং করতে হেল্প করবে, পাশাপাশি আপনি যখন এডিটিং করবেন তখন এই জিনিসগুলোকেও কাজে লাগিয়ে আপনি আপনার এডিটটাকে আরো বেশি প্রফেশনাল করতে পারবেন। ঠিক আছে? ওকে, তো এখন তাহলে আমরা চলে আসি আমাদের নেক্সট টপিকে, হ্যাঁ, যেহেতু এটার আর কারো কোনো কোশ্চেন নেই। তো আবারও একটু জিজ্ঞেস করছি, যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে একটু বলে ফেলেন, আদারওয়াইজ আমরা নেক্সট টপিকে চলে যাব। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন নেই? স্যার নেক্সট। নেক্সট, ওকে, ঠিক আছে, হ্যাঁ ওইটাই বলবেন নো তো স্যার। যে নেক্সট। ঠিক আছে, তো আপনাকে যদি না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি আসলে কি বলতে যাচ্ছেন? ওকে, তাহলে আমরা চলে আসি আমাদের নেক্সটে। নেক্সট আমাদের কি আছে, হোয়াট ইজ এ রোল অ্যান্ড বি রোল ফুটেজ। তো দেখেন এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এ রোল ভিডিও ফুটেজ বা বি রোল ভিডিও ফুটেজ বলতে আসলে কি বোঝানো হয়। তো সবার প্রথমে আমরা জেনে নিই ভিডিও ফুটেজ আসলে কি। মানে আমরা যে ভিডিও রেকর্ডিং করছি, যে ক্যামেরা মুভমেন্ট এত কিছু আমরা জানলাম, এই সবগুলোকে ইনক্লুড করে কিন্তু আমরা বলছি ভিডিও ফুটেজ অথবা ক্লিপ। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনি যাই রেকর্ডিং করতেছেন সেটাই কি ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপ। এখন এই ক্লিপের ভিতরে দুইটা ধরন হয়ে থাকে, একটা হচ্ছে এ রোল ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপ, আর একটা হচ্ছে বি রোল ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপ। সো এ রোল আর বি রোলটা কি? এ রোল হচ্ছে আপনার মেইন ভিডিও ফুটেজ। ঠিক আছে, মানে কি, মানে যেই ভিডিও ফুটেজটা আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে আপনার কি এ রোল ভিডিও ফুটেজ। আর ওই ইম্পর্টেন্ট ভিডিওটাকে সাপোর্ট দেওয়ার জন্য বা ওইটাকে আরো সুন্দর করে ডিসক্রাইব করার জন্য বা বোঝানোর জন্য এক্সট্রা যে ভিডিও ফুটেজ গুলো রেকর্ডিং করতে হয় বা নিতে হয় সেগুলোকে আমরা বলছি বি রোল ভিডিও ফুটেজ। ঠিক আছে, আর এই বি রোল ভিডিও ফুটেজ কিন্তু অনেকে আবার ইনসার্টও বলে থাকে। ঠিক আছে, মানে ইনসার্ট ভিডিও ফুটেজ বা ইনসার্ট। হ্যাঁ, তো এটা যদি আমরা দেখতে চাই, আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখে আসি। এটার জন্য একটা র্যান্ডমলি ইউটিউব চ্যানেল খুললেই আমাদের হয়ে যাবে। তো আমরা এখান থেকে ধরে নেন এই ইউটিউব চ্যানেলটা আমরা খুলি। তো আমরা যদি এখানে একটু ওয়েট করি, অ্যাড চলে আসছে, কেটে দিই। হ্যাঁ, তো আমরা যদি একটু কেটে দিই, টেনে দিই, কোথায় আরেকটু টানি, ওকে, এখানে এসে আটকায় যায়। ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে আমাদের যে একজন ইউটিউবার আছে, সে কি করেছে বলেন তো, সে কিন্তু একটা ক্যামেরাকে স্ট্যাটিক বসিয়ে রেখে এইভাবে কি করছে, পুরো ভিডিওটাকে রেকর্ডিং করেছে। ঠিক আছে, তো এখন এই ভিডিওর ভিতরে বলেন তো আমাদের এইটা মেইন ভিডিও ফুটেজ না? কারণ এইটাতে যেহেতু সে কথা বলতেছে, এটাতে অনেকক্ষণ, বলতে পারেন যেহেতু 11 মিনিটের ভিডিও, অলমোস্ট এটা 20 মিনিট ভিডিও রেকর্ডিং হয়েছে। সো 20 মিনিটের একটা ভিডিও ফুটেজ এইভাবে রেকর্ড করা হয়েছে, বা সাবজেক্ট আমাদের কথা বলতেছে, এটাকে আমরা কি বলছি, আমাদের প্রাইমারি ভিডিও ফুটেজ বা এ রোল ভিডিও ফুটেজ বা মেইন ভিডিও ফুটেজ। ঠিক আছে, ওকে, তাহলে বি রোলটা কি? বি রোল হচ্ছে, দেখেন উনি, এটা এ রোল, ঠিক আছে ফাইন। এখন উনি যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু বোঝানোর জন্য দেখেন সে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও ইউজ করছে। এই যে ফর এক্সাম্পল এই যে একটা মোশন অ্যাড ইউজ করছে বা মোশনের একটা স্লাইড ইউজ করছে। আমরা যদি আবার একটু কাছে যাই তাহলে দেখবো এই যে দেখেন এখানে নিশ্চয়ই সে হচ্ছে এই ক্লিপ, এটা কি আমাদের ক্লিপ ডোর বা হাবিজাবি যাই হোক না কেন এরকম কিছু একটা বিষয় বলতেছিল, এই কারণে কি এখানে এই ভিডিও ফুটেজটা ঢুকিয়ে দিয়েছে। আর এইটাকে আমরা কি বলছি বলেন তো, বি রোল ভিডিও ফুটেজ। ক্লিয়ার? তার মানে প্রাইমারি বা মেইন ভিডিও ফুটেজকে সাপোর্ট করার জন্য যে সেকেন্ড ভিডিও ফুটেজ থাকে বা আলাদা ইনসার্ট আকারে যে ভিডিওগুলো রেকর্ড করা হয় সেগুলোকে কি বলা হয়, বি রোল ভিডিও ফুটেজ বা ইনসার্ট। ঠিক আছে, তো এই ভিডিওটা যদি আমরা একটু ভেঙে বোঝার ট্রাই করি যে এটা কিভাবে এডিট করছে, সে কিন্তু এইভাবে বসে পুরো ভিডিও রেকর্ডিং করছে। এরপরে কি করছে, কথা অনুযায়ী মাঝখানে মাঝখানে দেখেন এই যে এ বি রোল গুলো বসিয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এ রোল কি আর বি রোল কি। এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটা কেন জানলাম, কারণ অলওয়েজ মাথায় রাখবেন এ রোল ভিডিও ফুটেজ যেটা মানে হচ্ছে আমাদের এই যে মেইন ভিডিও ফুটেজ যেটা, এটা কিন্তু একটানা অনেকক্ষণ দেখতে বিরক্তি লাগে। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই এই এ রোল ভিডিওর মাঝে মাঝে
বিরল ভিডিও ফুটেজ বা কিছু ইনসার্ট ভিডিও ফুটেজ বসাইতে হবে। সেগুলো কিভাবে বসাবেন? কথা রিলেটেড, মানে উনি যে কথাগুলো বলতেছে সেই অনুযায়ী। আমি যদি এখানে একটু প্লে করে শোনাই, যে দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা একটু পেছনে আসি, সাউন্ডটা দিয়ে দিই। Now, it's hard to think that AI art can get any better than it already is, but with this next tool, I'm just scratching the surface with AI. There are even more insane tools. ঠিক আছে, তার মানে সে হচ্ছে যে নেক্সট টুলটা নিয়ে কথা বলবে সেটাকে একটু ইন্ট্রো আকারে দেখাই দিল, এখন আবার কি করতেছে, বিরলের মাধ্যমে সুন্দর করে ইন্ট্রোডিউস করাই দিচ্ছে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ যখন আপনি কাজ করবেন, দেখবেন আপনার ভিডিও এরকম দেখতে অনেক বেশি সুন্দর বা এঙ্গেজিং লাগবে। ওকে, তাহলে আমরা চলে আসি নেক্সটে। সো আমাদের আশা করি এ রোল আর বি রোল আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের নেক্সট পার্টে, যেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন। সো এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলতে পারেন ভিডিও এডিটিং করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে ভিডিও রেকর্ডিং করার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আমরা জানি যে আমাদের ফ্রেমিং আর কম্পোজিশন জিনিসটা কি। তো সবার প্রথমে যদি বলি, ফ্রেমিং একটা জিনিস আর কম্পোজিশন আরেকটা জিনিস। হ্যাঁ, সো ফ্রেমিং কি? ফ্রেমিং হচ্ছে এক কথায় আপনি যখন আপনার ক্যামেরাটাকে অন করে একটা ভিডিও রেকর্ডিং করার জন্য যেই ভিডিও ফুটেজটা দেখতে পারবেন বা যেই শর্ট দেখতে পারবেন, সেটাকে আমরা বলছি ফ্রেম বা ফ্রেমিং। ঠিক আছে, মানে এক কথায় আপনি ক্যামেরার মোবাইলের ক্যামেরাটা অন করলেন, কোনো একটা কিছু সামনে ধরলেন, যেই জিনিসটা আপনার মোবাইলে দেখা যাচ্ছে, মানে ভিডিও রেকর্ডিংটা বা ভিডিও শটটা, সেটাকেই আমরা বলছি ফ্রেমিং। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন যে কম্পোজিশন কি। কম্পোজিশন হচ্ছে ওই ফ্রেমটাকে, মানে আপনি যে ফ্রেমটা ধরেছেন বা ভিডিও রেকর্ডিং করার জন্য রেডি করেছেন, ওই ফ্রেমটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য বা সুন্দর করে সাজানোর জন্য আমাদের যেই টেকনিক ইউজ করতে হয় সেটাকে আমরা বলে থাকি কম্পোজিশন টেকনিক। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি যে এই কম্পোজিশন জিনিসটা আসলে কি, বা কম্পোজিশনটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, বা সুন্দর করে কিভাবে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারি। ঠিক আছে, তো এই কম্পোজিশন খুব সুন্দর করে সেট করার জন্য বা ফ্রেমিংটা আপনাকে সুন্দর করে সেট করার জন্য কিছু রুলস এর সম্পর্কে জানতে হবে। তো এই এত রুলস আসলে আমাদের ইনিশিয়ালি জানার দরকার নেই, বিকজ ওগুলো সবগুলো আমাদের এডিটিং এর সাথে আসলে এত বেশি হেল্প করে না। কিন্তু এই রুল অফ থার্ডস নামে একটা রুলস আছে বা একটা কম্পোজিশন টেকনিক আছে, যেটা আমাদের ভিডিও এডিটিং এ প্লাস ভিডিও রেকর্ডিং এর সময় দুই বেলায় অনেক বেশি ভালো কাজ করে। ঠিক আছে, তো এখন আমরা এই রুল অফ থার্ডসটা জানবো। তো এই রুল অফ থার্ডসটা কি বলেন তো? কম্পোজিশনের একটা টেকনিকের নাম। ঠিক আছে, ওকে ফাইন। আর এটা দেখেন, সুন্দর করে বোঝানোর জন্য এখানে আমরা রেফারেন্স ভিডিও রেখে দিয়েছি, সেখান থেকে আমরা বলতে পারেন রেফারেন্স ভিডিওটা নিয়ে নিই। হ্যাঁ, এটা দেখি এখান থেকে ভালো আসবে, আমরা দিয়ে দিলাম। This watch ওকে, এটা নিয়ে কথা বলার আগে cost $100,000. হ্যাঁ, তো এটা নিয়ে কথা বলার আগে আমরা হচ্ছে আমাদের রুল অফ থার্ডটাকে একটু বুঝিয়ে নিই। হ্যাঁ, যে রুল অফ থার্ড জিনিসটা আসলে কি। সো রুল অফ থার্ড জিনিসটা একদম সোজা একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, ফর এক্সাম্পল এখানে আমরা জিনিসটাকে নিয়ে আসি, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। Paid it all. প্রত্যেকটা ভিডিওতে অ্যাড আসতেছে। ওকে, আমরা হচ্ছে এইখানে চলে আসি। হ্যাঁ, তো এইখানে দেখেন, আমরা যদি সবার প্রথমে আসি, কোথায় ওনার এই ভিডিওটাতে আসি, সুন্দর করে বোঝাচ্ছে। এই যে এখানে দেখেন, ধরে নেন আপনি একটা ক্যামেরা সেট করেছেন। হ্যাঁ, তো ক্যামেরা সেট করার পর আপনি কি এরকম একটা ভিডিও ফ্রেম দেখবেন, তাই না? আপনি যদি ক্যামেরাটাকে একটু ভালোভাবে কোনো একটা জায়গায় বসান, এখন এই যে একটা ভিডিও ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, এই ফ্রেমটাকে যখন আমরা 9টা ছোট ছোট ঘরে ভাগ করব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রুল অফ থার্ড। ক্লিয়ার? তার মানে একটা ফ্রেমকে কি করা হয়, ছোট ছোট খণ্ড আকারে 9টা ফ্রেম বানানো হয়। ঠিক আছে, এখন এই 9টা ফ্রেম কিভাবে বানানো হয়, এই 9টা ফ্রেম বানানোর জন্য আমরা যদি এমন, আপনি একটু মনে করেন যে এখান থেকে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু আমার এই কি বলে ড্রয়িং করে দেখাই দিই। আমাদের এখান থেকে টুল কোথায়, ড্রয়িং, দেন হচ্ছে আমাদের লাইন। হ্যাঁ, পেয়ে গেছি। এখন যদি আমরা চলে আসি, যে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আপনি ধরে নেন এখান থেকে, আচ্ছা এটা তো আমাদের অ্যারো চলে আসছে। ওকে, তো ধরে নেন আমরা এইভাবে একটা দাগ দিলাম, এইভাবে একটা দাগ দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা হলো? আচ্ছা, উপরেরটা চলে যাচ্ছে কেন? হ্যাঁ, এইভাবে দিই। ঠিক আছে, এইভাবে একটা রাখলাম আর এইভাবে একটা রাখলাম, তাহলে কয়টা ঘর হইলো? এখন একটা, দুইটা, তিনটা, তাই না? তিনটা। সেম ভাবে যদি আমরা এখানেও এইভাবে একটা দিয়ে দিই আর এইভাবে একটা দিয়ে দিই, তখন কয়টা হয়ে যাবে বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। তাহলে কি হলো আমার?
একটা ভিডিও ফ্রেম ছোট ছোট 9টা ঘরে বিভক্ত হলো, তাই না? আমি এখানে উল্টাপাল্টা ড্রয়িং করে ফেলতে, সমস্যা নেই, এবার আমরা দেখাবো, কারণ এগুলো স্ট্রেট লাইন থাকে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই জিনিসটা দেখবেন অনেক সময় আমাদের মোবাইল ফোনেও থাকে, যেটাকে বলা হয় গ্রিড লাইন। ঠিক আছে, তো আমি আপাতত এগুলাকে একটু রিমুভ করে দিই এবং প্লে করে দেখাই দিই যে এটা কেমন হয়। তো এই যে দেখেন, এই যে দাগ চলে আসছে। ঠিক আছে, তো একটা ভিডিও ফ্রেমকেই আমরা তারটাতেই দেখি, এই তো চলে আসছে। ঠিক আছে, তো দেখেন খুব সুন্দর করে কি হলো, আপনি যখন আপনার মোবাইল ফ্রেমে বা মোবাইলে যখন দেখবেন এরকম গ্রিড লাইন থাকে, ওটা অন করলে দেখবেন আপনি যেখানেই ভিডিও রেকর্ড করার জন্য ফ্রেম ধরতেছেন সেটা কি হচ্ছে, এরকম ছোট ছোট 9টা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটা হলো, এইটাকেই আমরা বলছি রুল অফ থার্ড। ক্লিয়ার? তো আমরা আশা করি সবাই রুল অফ থার্ডটা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে স্যার, এই রুল অফ থার্ড গ্রিড লাইনটা কি হ্যাঁ ক্যামেরাতে অপশন দেওয়া থাকে? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাতে থাকে। তো আপনি যদি একটু ক্যামেরা অপশনে যান, মোবাইল ফোন বলেন যে কোনো জায়গায়, দেখবেন গ্রিড লাইন নামে একটা অপশন থাকে। হ্যাঁ, ওইটা অন করে দিলে এরকম দাগ চলে আসবে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা চলে আসি যে এই গ্রিড লাইন গুলো দিয়ে বা এই রুল অফ থার্ডটা দিয়ে আসলে আমরা কি করব, তাই না? আমাদের আসলে এটা দরকার কেন? তো এই জিনিসটা আসলে আমরা করি একটা কারণে, সেটা হচ্ছে এইখানে দেখেন, যখন এরকম আমাদের দুইটা উপর থেকে দাগ এবং নিচে থেকে দাগ আসতেছে, তখন আমাদের 4টা সেন্টার পয়েন্ট তৈরি হয়। দেখেন এরকম 4টা পয়েন্ট আছে, তাই না? আমি আবার একটু মার্কিং করে দিই, তাহলে একটু সুবিধা হবে। ও সরি, কেটে দিছি, কোথায় ছিলাম? হ্যাঁ, তো আমরা যদি মার্কিংটাকে নিয়ে দিই, তাহলে আমরা এখানে দেখবো যে এইখানে দেখেন আমাদের কি হচ্ছে, একটা আহ, মানে ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে, তাই না? বা একটা এমন পয়েন্ট হচ্ছে যেখানে আসলে আহ, দুইটা লাইন একসাথে মিলে যাচ্ছে বা ভেদ করতেছে, তাই না? ঠিক সেম ভাবে এখানেও আরেকটা, এবং এখানেও আরেকটা, এবং পরিশেষে এখানে আরেকটা। তার মানে 4টা আমরা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট পাই, বা 4টা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাই, যেইগুলোতে আপনি যদি আপনার সাবজেক্টকে বসান, তাহলে ভিডিওটা একটু খুব সুন্দর লাগে বা একটু সিনেম্যাটিক হয়। ঠিক আছে, তার মানে কি, আমাদের যে সাবজেক্ট থাকবে তাকে আমরা কি করব, চেষ্টা করব হয় এই পয়েন্ট বরাবর রাখার, অথবা এই পয়েন্ট বরাবর রাখার, অথবা নিচে যে কোনো একটা জায়গায়। ক্লিয়ার? তো এই জিনিসটা মেইনলি করার জন্যই, বা এই পয়েন্টগুলো খুঁজে বের করার জন্যই আমরা এই রুল অফ থার্ডটা ইউজ করি, বা বলতে পারেন এই গ্রিড লাইনটাকে অন করি। এখন দেখেন, এটা কিন্তু একটা টিউটোরিয়াল ভিডিও। সো টিউটোরিয়াল ভিডিওতে যেটা হয় যে আমাদের এইভাবে কোনো দিককে ফোকাস করতে হয় না, মানে আপনি সেন্টারে রেখে ভিডিও করতে পারেন। কিন্তু আপনি যখন কোনো মুভি তৈরি করবেন বা সিনেমেটিক কোনো ভিডিও রেকর্ডিং করবেন, তখন কিন্তু আপনাকে এই রুল অফ থার্ডটাকে ফলো করতে হবে। তো আমরা যদি একটু এখানে দেখি, দেখবেন এখানে কয়েকটা সুন্দর সুন্দর এক্সাম্পল দেখিয়ে দিয়েছে। তো আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে আমরা দেখবো, এই যে দেখেন এই ভিডিওটা যেটা আছে, ধরে নেন এই যে এটা, এই যে এত আকাশের ভিতরে এখানেই কেন বেলুনটা রেখে উঠতেছে, তাই না? তো এখানে যদি আপনি খেয়াল করেন, দেখবেন এই যে পয়েন্ট বরাবর রেখে ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করেছে। আর এতে করে এই যে পুরো ভিডিওটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো আপনি যদি এটাকে উল্টা পাল্টা করে ধরতেন, ভালো লাগতো না। দেন আমরা যদি আরেকটু দেখি, এই যে এখানেও সেম এক্সাম্পল, যে দেখেন এখানে সব কিন্তু ফাঁকা, বাট এই কর্নারে রেখে ভিডিওটা রেকর্ডিং করছে। ঠিক সেম ভাবে যদি আমরা নেক্সট কোন একটা এক্সাম্পলে যাই, এই যে এখানে সে হচ্ছে বলতে পারেন একদম মানে ভিডিও করে রেকর্ডিং দেখাই দিচ্ছে। তো এই লিঙ্ক গুলো আপনাদেরকে দিয়ে দিব, প্রয়োজন হলে আপনারা আবার একটু স্টাডি করে নেবেন। তো আমরা যদি আরেকটু সামনে যাই, একটা ভালো এক্সাম্পল আছে, সেইটার জন্য আমরা হচ্ছে এখান থেকে এই এক্সাম্পলটাতে চলে আসবো। সেটা হচ্ছে কোথায়, এই যে এটা। ঠিক আছে, সেখানে আপনি যদি একটু খেয়াল করেন, আচ্ছা আবার অ্যাড চলে আসছে, কি একটা অবস্থা। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখি, সো উনি হচ্ছে এখন একটু রিয়েল একজন পার্সনকে দিয়ে দেখাবে। হয়ে গেল, বেশি আগে চলে গেছে হয়তো বা। হ্যাঁ, তো এই যে দেখেন, আপনি যদি এইভাবে জাস্ট ক্যামেরার মাঝখানে কাউকে রেখে ভিডিও রেকর্ডিং করেন, সেটা যেটা হবে যে বেশি একটা ইন্টারেস্টিং লাগবে না, বা বেশি একটা সিনেমেটিক আসবে না। তো আপনি যদি একটু সিনেমেটিক ভাবে ভিডিওগুলো রেকর্ড করতে চান, কি করবেন, গ্রিড লাইন যখন অন করবেন, তখন তাকে একটা সাইডে নিয়ে আসবেন। তো দেখেন এখন তাকে সাইডে নিয়ে রেকর্ডিং করবেন। এই যে দেখেন, এখন একটু তাকে সাইডে রাখছে, এই পাশটাকে একটু ফাঁকা রেখেছে। এখন দেখেন ক্যামেরাটা বা ভিডিওটা দেখতে কি একটু ভালো লাগতেছে না? ম্যাক্সিমাম সময় কিন্তু দেখবেন যত নাটক আছে, মুভি আছে, এরকম করে হয় এই পাশে থাকে, নয়তো এই পাশে থাকে, কোনো না কোনো এক পাশে থাকে, মাঝখানে খুব কম থাকে। ঠিক আছে, মাঝখানে যে রাখা যাবে না ব্যাপারটা মোটেও এরকম না, রাখা যাবে, কিন্তু যদি সাইডে রাখে সেটা একটা সিনেমেটিক লুক আসে, বা কম্পোজিশনটা দেখতে সুন্দর হয়। ক্লিয়ার? তো আশা করি ফ্রেমিং বা কম্পোজিশনটা কি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এটাও আমরা কেন জানলাম, কারণ ওই যে এই পার্টটাও আমরা কিন্তু আমাদের এডিটিং এ করতে পারি। মানে ধরে নেন কোন একজন মানুষকে আমরা মাঝখানে, পুরো মাঝখানে রেখে ভিডিও করেছি, আপনি চাইলে এডিটিং এর মাধ্যমে তাকে এরকম করে একটা কর্নারে
নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এগুলো কিভাবে করবেন এগুলো সব কিন্তু আমরা এডিটিং পার্টে গিয়ে দেখবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা তাহলে পরে চলে আসি আমাদের নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে আমরা কথা বলবো হচ্ছে ভিডিও লাইটিং নিয়ে। ওকে, বাট ভিডিও লাইটিং এ যাওয়ার আগে এই যে আমরা এ রোল, দেন ফ্রেমিং এন্ড কম্পোজিশন এবং রুল অফ থার্ড জানলাম, এই জিনিসগুলো আমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছি কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলে ফেলেন। আর কম্পোজিশনটা আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, কম্পোজিশনটা আবার একটু বললে ভালো হতো। সেটা যদি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে আমি যখন ক্যামেরা ধরতেছি আমি একটা ভিডিও পাচ্ছি, তাই না? তো এখন ওই ভিডিওটা যে রেকর্ডিং হচ্ছে ওটা ধরে নেন আমার কাছে ভালো লাগতেছে না। কেন? কারণ ওখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, কোনো দেখতে সুন্দর লাগতেছে না। তো আপনি এখন এটাকে দেখতে সুন্দর বানাবেন কিভাবে? তো এই সুন্দর বানানোর জন্য আপনি যখন একটু সামনে আসবেন বা একটু পেছনে যাবেন, বা বলতে পারেন আপনি এই যে রুল অফ থার্ড কে ফলো করবেন, মানে এক কথায় একটা ভিডিও ফ্রেমিং কে সুন্দর করার জন্য যেই সিস্টেম বা যেই টেকনিক আমরা ইউজ করি সেটাকে আমরা বলে থাকি কম্পোজিশন টেকনিক। ঠিক আছে, মানে এক কথায় সুন্দর করে ভিডিও রেকর্ড করার জন্য যেই কাজগুলো করা লাগে সেগুলোকে বলা হয় কম্পোজিশনের কাজ। ক্লিয়ার এবার? স্যার আমি একটা কথা বলি যে তাহলে এ রোল আর বি রোল আর কম্পোজিশনের মধ্যে তাহলে পার্থক্য কি থাকলো? আচ্ছা, এ রোল তো আমরা বলেই দিলাম, এ রোল আর বি হ্যাঁ রোল হ্যাঁ ফুটেজের নেম। বুঝতে জি। হ্যাঁ, আর ওকে ওকে এটা হচ্ছে ওই জিনিসগুলোকে ঠিক করে রেকর্ড করার যে সিস্টেম সেটা। ঠিক আছে, এটাই হচ্ছে ও পার্থক্য। তাহলে ওকে কম্পোজিশনের ওকে একটা রুল হলো স্যার রুল অফ থার্ড। হ্যাঁ, কম্পোজিশনের অনেকগুলো রুল আছে। তো এই কম্পোজিশন বলতে পারেন যারা ফটোগ্রাফি করে তারা এগুলো নিয়ে মানে খুব ডিপলি জানে। তো আমরা যেহেতু ফটোগ্রাফি করবো না, ইভেন ভিডিওগ্রাফিও করবো না, বাট এডিটিং এ আমাদের এই রুল অফ থার্ড যেটা আছে বা কম্পোজিশনের একটা টেকনিক যেটা অনেক বেশি আমাদের দরকার হয় সেটা আমরা এখানে রেখেছি। ঠিক আছে, তো বলতে পারেন ফ্রেমিং এ প্রায় 7টার মতো বা 8টার মতো হয়, যেমন এই যে এখানে আছে, যে দেখেন 7 রুল অফ সিনেমেটিক ফ্রেমিং এন্ড কম্পোজিশন। তার মানে এখানে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এখানে 7 ধরনের হচ্ছে বলতে পারেন কম্পোজিশন নিয়ে কথা বলেছে। তার ভিতরে আমরা শুধুমাত্র একটা নিয়ে কথা বলেছি যেটার নাম হচ্ছে কি রুল অফ থার্ড, বা যেটা আমাদের শুধুমাত্র এডিটিং এ বেশি প্রয়োজন হয়। বাকিগুলো আমাদের বলতে পারেন এডিটিং এ এত বেশি প্রয়োজন হয় না, বা ওইটা আমরা ইউজ করতে পারি না, এই কারণে ওগুলো আমাদের জানানো দরকার নেই আর কি। ওকে, ঠিক আছে, নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে তো বলে ফেলেন তো, যদি না থাকে তাহলে সেটাও বলবেন, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। স্যার হ্যাঁ বলুন বলুন। গ্রিডের যে আছে মানে রুল অফ থার্ডে যে 4টা পয়েন্ট আছে স্যার, যে কোনো পয়েন্টেই সাবজেক্টে ফোকাস করলে স্যার ভালো দেখায়। হ্যাঁ, এইখানে একটা ভালো কোশ্চেন করছেন। সেটা হচ্ছে যে আমরা 4টা পয়েন্টে বসাবো। ঠিক আছে, ভালো কথা, এটাও জানলাম যে 4টা পয়েন্টে যে কোনো একটা জায়গায় বসাইলে সুন্দর লাগে, তাই না? ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি কখন কোন ধরনের ভিডিও ফুটেজকে কোন পয়েন্টে বসাবেন। ঠিক আছে, তো আমরা যদি এটাকে একটু প্লে করি, আমরা যদি সামনে যাই, দেখি লাইনটা আসে না কেন। আচ্ছা, এখানে লাইনটা আসবে না, কোনো সমস্যা নেই, আমরা সামনে আর একটা আছে ওইটা দিয়ে বুঝাই তাহলে ভালো হবে। তো এখানে কোথায় কোথায় তার একটু সামনে মেবি, ওই হারাই ফেলছি। এখানে কুকুরের একটা ভিডিও ছিল, তো এটা কত সেকেন্ড আছে, এটা আগে তো দেখেছিলাম বাট খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা হ্যাঁ, তো এখন দেখেন এই এটা এটা দেখি গ্রিড পয়েন্টটা এখানে দেখাইছে, আচ্ছা, দেখায়নি। একটু দাঁড়ান, আমি একটু টেনে টেনে বের করি। হ্যাঁ, পয়েন্টটা কোথায়? আচ্ছা, এটা দিয়ে বুঝাই দিলে চলবে। এখানে এটাকে স্টপ করে রেখে দিলাম। তো দেখেন এই 4টা পয়েন্টে আমাদের সাবজেক্টে বসাইলে আমাদের ভিডিওটা সুন্দর লাগবে দেখতে, এটা আমরা বুঝলাম। ঠিক আছে, ভালো কথা। কথা হচ্ছে যে আপনি কখন কোন পাশে বসাবেন, তাই না? মানে কখন কোন পয়েন্টে বসাবেন। সো অলওয়েজ মাথা রাখবেন, যখন আপনার সাবজেক্ট বাম দিকে তাকিয়ে থাকবে, মানে কোন দিকে, এই দিকের কোন একটা জায়গায় যখন তাকিয়ে থাকবে তখন তাকে এই ডান দিকের এই দিকে বা এই দিকে যে কোনো একটা পয়েন্টে বসাবে। ঠিক আছে, আর যখন আপনার সাবজেক্ট এই ডান দিকে তাকিয়ে থাকবে তখন আপনি কি করবেন, বাম দিকে যে কোনো একটা পয়েন্টে বসাবেন। ক্লিয়ার? তাহলে আমরা একটা আইডিয়া পেলাম যে হ্যাঁ, সে যদি ডান দিকে তাকিয়ে থাকে তাহলে আমরা এই পয়েন্টের যে কোনো এক জায়গায় বসাবো, আর সে যদি এই আমাদের সরি, এটা ছিল বাম দিকে, এটা হলো ডান দিক, ডান দিকে যদি তাকিয়ে থাকে তাহলে আমরা কি বাম দিকে যে কোনো একটা পয়েন্টে বসাবো। ঠিক আছে, আর এটার এক্সাম্পল খুব সুন্দর করে যদি দেখেন তাহলে এখানে এই যে আমাদের এই সাবজেক্টকে যে দেখাচ্ছিল এইটাই, সেখানে দেখেন সে কি বাম দিকে তাকিয়ে আছে, তাই না? তো এই কারণে কি করেছে, তাকে ডান দিকের যে 4টা পয়েন্ট ছিল সেখানে বসানোর চেষ্টা করেছে। এটা অলওয়েজ মাথায় রাখবেন, কারণ যেদিকে তাকিয়ে আছে এটাকে বলা হয় প্রফেশনালি লুকিং রুম। সো যেদিকে তাকিয়ে আছে সেই দিকে একটু বেশি
ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন যে স্যার উপরের পয়েন্টে বসাবো নাকি নিচের পয়েন্টে বসাবো, তাই না? তো যখন আপনি চাবেন যে আপনার ভিডিওর যে সাবজেক্ট আছে তাকে ভালো মতো দেখা যাক, তাহলে অবশ্যই উপরেরটাতে বসাবেন। আর যখন আপনি চাবেন যে আমার সাবজেক্টকেও দেখা যাবে কিন্তু পাশে আশেপাশে কি সিনারিও আছে এগুলো অনেক বেশি ভালোভাবে দেখাইতে হবে, তখন কি নিচের যে কোনো একটাতে বসাবেন, ঠিক আছে? তো এখানে দেখেন ইন্টারভিউ হচ্ছে এই কারণে কি আমাদের উপরের কর্নারে বসিয়েছে, বাট আমরা যদি এখানে শুরুর একটা এক্সাম্পলে চলে আসি এটাতে, এখানে দেখেন এটা যে একটা বন জঙ্গলে এরকম হচ্ছে এটাকে বোঝানোর জন্য কি করেছে, এই পুরো এরিয়াগুলোকে ফাঁকা রেখে এই নিচের যে কোনো একটা কর্নারে তাকে বসানোর চেষ্টা করেছে। ক্লিয়ার? আশা করি এখন একটু ধারণা পেয়ে গেছেন যে কখন কোন কর্নার গুলোতে ভিডিও বা সাবজেক্টকে বসাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা কি নেক্সট টপিকে চলে যাব নাকি আর কারো কোনো কোশ্চেন আছে একটু বলে ফেলেন। না স্যার, প্রশ্ন নাই আর স্যার। ওকে স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম, বলুন বলুন। স্যার এই রুল অফ থার্ড এর পার্টে এসে আমার জয়েনিংটা ডিসকানেক্ট হয়ে যায়, যার ফলে অনেক কথা আমি ছুটে যায়। ও আচ্ছা তো আচ্ছা আমি কি এই রেকর্ডটা পরবর্তীতে পাবো কিনা, দিলে আমার জন্য উপকার হতো স্যার। আচ্ছা, হ্যাঁ আমরা হচ্ছে প্রথমে এই দুইটা রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আপনার যেহেতু একটু মিস হয়ে গিয়েছে আপনি একটু ভিডিও থেকে এটা আবার একটু দেখে নেন, হ্যাঁ, কারণ এটা যেহেতু বড় পুরোটা আসলে আবার রিপিট করাটা একটু প্রবলেম হয়ে যাবে, যেহেতু বাকি আরো অনেকেই আছে, কারণ আমাদের নেক্সট তো যেতে হবে, তাই না? বাট সমস্যা নেই, আপনি রেকর্ডিং ভিডিওটা আবার একটু দেখে নেবেন, তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে চলে যাই। হ্যাঁ, আমাদের নেক্সট টপিক কি আছে সেটা হচ্ছে আমাদের কোথায়, সেটা হচ্ছে আমাদের ভিডিও লাইটিং, ঠিক আছে? তো এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, বিশেষ করে এটা আমাদের বলতে পারেন এডিটিং এর সাথে ওইভাবে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, বাট হ্যাঁ আপনি যে ভিডিও নিয়ে কাজ করবেন সেই ভিডিওটা যদি প্রপার লাইটিং না থাকে, মানে ভালোভাবে লাইটের মাধ্যমে যদি ভিডিও রেকর্ডিং করা না হয়, আপনি সেটাকে যতই ভালো এডিট করেন না কেন পরিশেষে ওই ভিডিওটা আসলে দেখতে এত বেশি ভালো লাগবে না, ঠিক আছে? কারণ ওইখানে রেকর্ডিং এর প্রবলেম ছিল বা লাইটের প্রবলেম ছিল। তো এই কারণে অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করবে, মানে নিজে নিজেই ভিডিও রেকর্ড করবেন, নিজেই এডিট করবেন, সবকিছু নিজেই করবেন, ওয়ান ম্যান আর্মি হবেন আর কি, তাদের কিন্তু অবশ্যই ভিডিও রেকর্ডিং করার সময় এই ভিডিও লাইটিংটাতে অবশ্যই ভালো মতো খেয়াল করতে হবে। তো এখন যদি আমরা বলি যে ভিডিও লাইটিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে, একদম সিম্পল ভাষায় যে একটা ভিডিওকে প্রপার ওয়েতে রেকর্ডিং করার জন্য যে লাইটিং সিস্টেম তৈরি করে ভিডিওটা রেকর্ড করা হয় সেটাকে আমরা বলে থাকি ভিডিও লাইটিং। ক্লিয়ার? এরকম আহামরি কিছু না, একদম সিম্পল। এখন আমরা আসি এই ভিডিও লাইটিং করার জন্য কি কোনো সিস্টেম বা কোনো টেকনিক ফলো করতে হয় কিনা। সেটার জন্য অবশ্যই আমাদেরকে একটা সিস্টেম ফলো করতে হয় বা টেকনিক ফলো করতে হয়, যেটার নাম হচ্ছে 3 পয়েন্ট লাইটিং, ঠিক আছে? সেটা কিন্তু নাম শুনেই বোঝা যাচ্ছে 3 পয়েন্ট লাইটিং, তার মানে কি 3টা পয়েন্ট থাকবে। তো এই 3টা পয়েন্টের মাধ্যমে আপনি যখন একটা ভিডিও রেকর্ডিং করবেন তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 3 পয়েন্ট লাইটিং এর মাধ্যমে ভিডিও রেকর্ডিং করা হয়েছে। ক্লিয়ার? ওকে, আর এই জিনিসগুলো কিন্তু মেইনলি বলতে পারেন যে যারা অনলাইনে স্টুডেন্ট আছেন তারা আসলে ফিজিক্যালি দেখতে পারেন না, বিকজ আমাদের অফলাইন স্টুডেন্টের এইটা একটা বেনিফিট থাকে, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা আমরা দেখাচ্ছি এটা আমরা তাদেরকে আমাদের যে স্টুডিও আছে, মানে আমরা প্রফেশনাল যে স্টুডিও রুম আছে সেখানে নিয়ে গিয়ে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই যে দেখেন লাইটটা আমরা এখানে এখানে বসাইলাম, কি হইলো, 3টা জায়গায় বসাইলাম, এটাকে আমরা কি বলছি 3 পয়েন্ট লাইটিং বলছি, ঠিক আছে? তো আপনাদেরকেও দাওয়াত দিব যে আপনারা অবশ্যই যারা ঢাকার আশেপাশে আছেন বা একদিন আপনারা সবাই মিলে একটা টাইম ফিক্স করে অনলাইনে সব স্টুডেন্টরা মিলে একদিন চলে আসবেন ক্রিয়েটিভিটিতে, অবশ্যই সেদিন আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখাতে চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো যেখানে ছিলাম ওইটা বলি ক্রিয়েটিভিটির উত্তরা শাখাতে না ধানমন্ডির শাখাতে না আসবো না আমরা এটা একটু সবাই? ধানমন্ডিতে আসতে হবে আর কি, হ্যাঁ, কারণ আমি যেহেতু ধানমন্ডিতে বসি, তো আপনাকে মানে যারা আসবেন তারা একটু ধানমন্ডির সেকেন্ড ক্যাম্পাসে চলে আসবেন, ঠিক আছে? কাইন্ডলি স্যার, আপনি যদি কোনো একটা ডেট ফিক্স করতেন তাহলে আমরা সবাই ওই ডেট ফলো করে আসতাম, কারণ এক একজনের আসলে তো এক এক মত থাকবে, এক একজন এক এক ডেট বলবে। সো আপনি যদি একটা নির্দিষ্ট ডেট বলতেন সেক্ষেত্রে আমরা যারা আসতে পারবো বা আসতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা একসাথে আসতাম, আচ্ছা যদি কোনো একটা ডেটের কথা মেনশন করতেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা আমাদের তাহলে এই টপিকটা শেষ করে তারপরে এটা নিয়ে কথা বলছি, হ্যাঁ? জি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আমরা চলে আসি যে 3 পয়েন্ট লাইটিং জিনিসটা কি। আমরা যদি দেখি
তিনটা সিস্টেমের মাধ্যমে বা তিনটা পয়েন্টের মাধ্যমে যখন একটা ভিডিও রেকর্ডিং করা হয় সেটাকে 3 পয়েন্ট লাইটিং বলা হয়। আর এই তিনটা লাইটিং পয়েন্ট কি কি? একটা হচ্ছে কি লাইট, একটা হচ্ছে ফিল লাইট, আর একটা হচ্ছে আমাদের ব্যাক লাইট। ঠিক আছে, একদম সোজা ভাষায় আমরা বলি যে কি লাইট কি, ফিল লাইট কি এবং ব্যাক লাইট কি। সো কি লাইট যেটা, সেটা হচ্ছে আপনার মেইন লাইট, বা বলতে পারেন যেটার মাধ্যমে আপনার ভিডিওর 70 থেকে 80% ভিডিওর আলো আসবে। ঠিক আছে, তার মানে যেই লাইটিং সোর্স থেকে সব থেকে বেশি আলো আসবে সেটাকে আমরা কি বলছি? কি লাইট বলছি। আর এই কি লাইটটা কি হয়, আমাদের সাবজেক্ট যেখানে থাকবে বা ক্যামেরা যেখানে থাকবে তার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইটটাকে বসানো হয়। So আমরা যদি একটু এই 3 পয়েন্ট লাইটিং লিখে একটু যদি সার্চ করি কপি করে, তাহলে আমাদের এখানে ইমেজ চলে আসবে, যেটাতে আমরা একটু বুঝিয়ে দিতে পারবো ভালো মতো। আমরা এখান থেকে যে এইটাকে এই ইমেজটাকে ওপেন করি, আমাদের এইটাতে বেশি একটা বোঝা যাচ্ছে না, করে নেন এইটা, এখানে ভালো বোঝা যাচ্ছে মোটামুটি। তো আপনি মনে করেন সাবজেক্ট, এখানে আপনাকে সাবজেক্টকে বসানো হয়েছে চেয়ারের মধ্যে, তার সামনেই বরাবর কি হচ্ছে, ক্যামেরা রেখে রেকর্ডিং করা হচ্ছে। ঠিক আছে, সো এই ক্যামেরার আপনি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে অথবা ডান দিকে, এটা যে কোনো একদিকে হতে পারে, বাম দিকে অথবা ডান দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি কোনো একটা লাইট বসান এবং সেটা থেকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে বা সব থেকে বেশি আলো আসে, তখন সেটাকে আমরা কি বলবো? কি লাইট বলবো। ঠিক আছে, ওকে। আর এই কি লাইট যেই পাশে বসাবেন সেই পাশের অপোজিটে, মানে এখন দেখেন কি লাইটটা কোথায় আছে? বাম পাশে, তাই না? তো এই কি লাইট যেহেতু বাম পাশে, তার অপোজিটে মানে ডান পাশে আপনি যেই লাইটটা বসাবেন সেটাকে আমরা কি বলবো? ফিল লাইট। আর এই ফিল লাইটের ক্ষেত্রে আপনার কোনো অ্যাঙ্গেল মেনটেন করতে হবে না, আপনার ভিডিওতে আসলে লাইটটা কেমন পড়তেছে সেই অনুযায়ী বিবেচনা করে আপনি লাইটটাকে সামনে পিছনে ডানে বামে যে কোনো জায়গায় বসাতে পারেন। আর এটার যে লাইটের পাওয়ার থাকবে সেটা বলতে পারেন যে 20 থেকে 30%। ঠিক আছে, কারণ মেইন আমাদের প্রায় 70 থেকে 80% কি লাইট থেকে আসবে, তার অপোজিটে যে লাইট বসবে যেটাকে আমরা বলছি ফিল লাইট, সেটা থেকে বলতে পারেন যে 30 থেকে 40% বা 20% আলো আসবে। এবং সর্বশেষ সাবজেক্টের পিছনে, ঠিক আছে, পিছনে যে কোনো জায়গায় বামে ডানে বরাবর পিছনে যে কোনো জায়গায় আপনি যখন কোনো একটা লাইট বসাবেন সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ব্যাক লাইট। ঠিক আছে, সো এইভাবে করে তিনটা লাইটিং এর মাধ্যমে যখন আপনি কোনো একটা ভিডিও রেকর্ডিং করবেন সেটাকে আমরা বলছি 3 পয়েন্ট লাইটিং। ক্লিয়ার সবাই? সবাই একটু বলেন তো আমাদের এই ভিডিও লাইটিং এর ব্যাপারটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, বা এই 3 পয়েন্ট লাইটিং সম্পর্কে বুঝতে পেরেছি কিনা? ব্যাকলাইট থেকে ব্যাকলাইট থেকে কত পার্সেন্ট বের হবে আলো? আচ্ছা, ওইটার আসলে ওইভাবে কোনো পার্সেন্টেজ নেই, কারণ ওইটা আমরা পেছনে দিই আপনার ওই সাবজেক্টের পেছনে সুন্দর মতো যাতে আলোকিত হয়, এই কারণে যদি আপনার মনে হয় যে আলো কম হচ্ছে আপনি আলো বাড়ায় দিবেন, আলো যদি দেখেন বেশি হচ্ছে তাহলে আলো কমায় দিবেন। তো এই কারণে ওইটার ওইরকম বলতে পারেন যে পার্সেন্টেজ নেই। আর এই যে লাইটটার বিষয়ে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, আর এই যে আমি পার্সেন্টেজের বিষয়টা যে বললাম এটা কিন্তু আসলে বলতে পারেন যে বোঝানোর স্বার্থে বলেছি, একবারে যে 70 80 20 30 এমন হতে ব্যাপারটা এরকম না। জাস্ট মাথায় রাখতে হবে কি লাইটের আলোটা বেশি পড়বে, ফিল লাইটের আলোটা কি লাইটের আলোর থেকে কম পড়বে, ব্যাক লাইটটা আমাদের ক্যামেরার উপরে ডিপেন্ড করে বা সিনের উপরে ডিপেন্ড করে একটু কম বেশি হবে। ঠিক আছে, আর কিছু না। এখন আমরা যদি আবার একটু রিপিট করি, আমাদের ক্যামেরার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে অথবা ডান দিকে যেই লাইটটা পড়বে এবং যেখান থেকে সব থেকে বেশি আলো আসবে সেটাকে আমরা কি বলছি? কি লাইট বলতেছি। ঠিক আছে, স্যার কি লাইটটা কি স্যার উপরের দিক থেকে ফোকাস হবে? তো ক্যামেরার থেকে উপরের দিক থেকে, রুম যদি আমি কল্পনা করি তাহলে রুমের উপরের দিক থেকে ফোকাস হবে। এইটাও ডিপেন্ড করে, উপরে হতে পারে, বরাবর হতে পারে, নিচেও হতে পারে, বাট নিচে বেশি সময় হয় না, বরাবর হয় অথবা উপরে হয়। হ্যাঁ হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? ওকে, সো আমার মনে একটু আনওয়ান্টেড নয়েজ চলে আসতেছে, সো একটু সবাই মিউট করে রাখবেন, যখন কোনো কোশ্চেন থাকবে আনমিউট করে কোশ্চেন করে ফেলবেন। আচ্ছা, সো যেটা বলছিলাম যে কি লাইটটা আপনার উপরেও হতে পারে, মিডল বরাবরও হতে পারে। ঠিক আছে, এটা আপনার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে হয়। So আমরা তাহলে জানলাম কি লাইট হচ্ছে আমাদের এটা, আর কি লাইট যে পাশে বসবে তার অপোজিটে যে লাইটটা বসবে সেটাকে আমরা বলছি ফিল লাইট। ঠিক আছে, জাস্ট এতটুকুই ব্যাখ্যা, আর কিছু না। আর ফিল লাইট যেটা হবে সেটা অবশ্যই কি লাইটের থেকে পাওয়ারে কম হবে, জাস্ট এতটুকুই, আর কিছু না। আর ব্যাকলাইট আশা করি বুঝতে পেরেছি, পিছনে যে লাইটটা বসাবো সেটাকে আমরা ব্যাকলাইট বলতেছি। ঠিক আছে, তো এখন বলেন তো আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? বুঝতে পেরেছি স্যার। ওকে গ্রেট। তো আর কারো কি কোনো কোশ্চেন আছে? বলে ফেলেন তো। নাই স্যার, কোশ্চেন নাই। নাই স্যার, নাই। ঠিক আছে, আমরা যদি দেখি, আমরা কোশ্চেন নেই বলতে 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 পারেন একদম শেষে চলে আসছি আর কি।
আমাদের আর কোনো টপিক নেই। তো এখন তাহলে আমরা একটু আবার শুরু থেকে যদি জিজ্ঞেস করি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যতটুকু আমরা জানলাম, এর ভিতরে আবারও কারো কোনো কিছুতে প্রবলেম আছে কিনা একটু আমাকে জানান। আর এই প্রবলেম গুলো আপনারা ফাইন্ড আউট করতে করতে আমরা একটু আমাদের যে প্রেজেন্টটা আছে সেটা একটু দিয়ে ফেলি। ওকে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে, যেহেতু কোশ্চেন মনে হচ্ছে নেই, তাই না? ওই যে বললাম দুইটার যে কোনো একটা হইতে পারে, হয় খুব ভালো মতো বুঝতে পারছেন, নয়তো কিছুই বুঝেন না, কারণে কোনো আমরা তো ধরে স্যার নিচ্ছি দ্বিতীয়টা দ্বিতীয়টা। আমার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়টা, যে আসলে কোনো কিছুই বুঝি নাই তাই কোনো কোশ্চেন নাই, কারণ আমি জাস্ট 10 মিনিট হলো অফিস থেকে আসলাম, আসছে এসেই আমি জয়েন করলাম। সো আমি যে আসলে কি যে কোশ্চেন করব আর কি যে বুঝি নাই আর কি যে বুঝছি সেটাই বুঝি নাই। সেটাই বুঝি নাই, বুঝতে পেরেছি। স্যার এখন আমার একটা প্রশ্ন ছিল যে okay, এই যে লাইটের ক্ষেত্রে আমরা কোন ধরনের লাইট কিনবো বা ব্যবহার করব, আচ্ছা, কি এটা লাইট, তারপর ব্যাকলাইট এগুলোর জন্য? ওগুলোর জন্য ওইরকম আহামরি আলাদা লাইটের কিছু নেই, বাট অলওয়েজ চেষ্টা করবেন এলইডির ভালো কোয়ালিটির লাইট গুলো ইউজ করতে, হ্যাঁ, তাহলেই হবে। কোনো ইয়া স্যার, কোনটা কিনলে ভালো হয়? না, ওভাবে তো আসলে লাইটের কিছু নেই, বাট ভিডিও রেকর্ডিং এর জন্য যে জিনিসগুলো হয় এগুলো আলাদা লাইট পাওয়া যায়, হ্যাঁ, যেগুলো কোম্পানি হচ্ছে বলতে পারেন গোডক্স আছে, হ্যাঁ, সরি গো বক্স মনে হয়, ডক্স না বক্স, গো বক্স। তারপরে এই একটা কোম্পানি মেইনলি আমি জানি, বাকিগুলো আমিও জানি না এত বেশি আর কি, কারণ এগুলো যেহেতু প্রি প্রোডাকশনের কাজ, আমার এত বেশি ওগুলাতে ইনভলভ হইতে হয় না, তো এত বেশি আপ টু ডেট থাকি না আর কি। তারপর আপনি যদি একটু ভিডিও লাইটিং লিখে সার্চ করেন, তাহলে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও চলে আসবে, ওখান থেকে দুই একটা ভিডিও দেখলে দেখবেন একটা আইডিয়া হয়ে গেছে যে হ্যাঁ ভিডিওর জন্য কোন ধরনের লাইট গুলো ভালো হতে পারে, তো ওখান থেকে একটা কিনে ফেললেই হবে। আচ্ছা, আর আমাদের একটু আগে যে স্যার বলেছিলেন যে আসলে একটু লেট করে জয়েন করেছেন, তো আমি কিন্তু আপনার উদ্দেশ্যে বলবো যে দেখেন, আপনি যদি আসলে এইভাবে কন্টিনিউয়াসলি লেট করে জয়েন করেন, তাহলে কিন্তু পুরো কোর্সটাই আপনার মাথার উপরে দিয়েই যাবে আর কি, হ্যাঁ। তো এই স্যার প্রথম আশা করছি নেক্সট ক্লাস থেকে আসলে এরকম লেট হবে না, কারণ আমার আজকে বাইরের সাথে মিটিং ছিল ইউকে তে, এই কারণে আমার নেক্সট 2 মান্থস এর ভিতরে আমার কোনো মিটিং নেই, নেই। সো হোপফুলি আর লেট হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই। আর যাদের মনে হচ্ছে যে এরকম প্রবলেম লেট হয়েছে বা বুঝতে পারেনি বা একটু সমস্যা বা ক্লাসই করতে পারেনি, এমন অনেকে হতে পারে, যেমন নতুন যে কয়জন আছেন, তো তাদের উদ্দেশ্যে যেটা বলবো, এই যে আমাদের আজকে সহজে দুইটা ক্লাস হইলো, এই দুইটা ক্লাসকে আমরা বলছি প্রি প্রোডাকশন ক্লাস, ঠিক আছে, যেটা আমাদের ভিডিও এডিটিং এর সাথে আসলে ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই, বাট নলেজ গ্যাদারের জন্য এটা অনেক ভালো একটা ক্লাস বলতে পারেন। তো এই কারণে এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে খুবই ভালো, যদি না বুঝতে পারেন আহামরি কোনো লস আশা করি আপনার হবে না, কারণ আমাদের মেইন ক্লাসগুলোই বলতে পারেন নেক্সট ক্লাস থেকে শুরু হবে এডিটিং এর ক্লাসগুলো। সো ওই ক্লাসগুলো অবশ্যই সবাই টাইম মতো আসবেন এবং ভালো মতো বোঝার ট্রাই করবেন, কারণ ওই জিনিসগুলো অবশ্যই সবাইকে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু যে এডিটিংটা সেটা আমরা হয়তো বা ভালো মতো শিখতে পারবো না, ঠিক আছে? ওকে, আমরা একটু ইনশাআল্লাহ। প্রেজেন্টটা দিয়ে ফেলি। আমরা যদি অ্যাটেন্ডেন্সে চলে আসি, আপনাদের ব্যাচ হচ্ছে 2302, তাই না? দেন আজকের তারিখ, ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস। আমাদের সাফওয়ান স্যার আছে, হোমওয়ার্ক দিয়েছেন আপনি। আমাদের নাজিম স্যার আছে, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, কি হয়েছিল মনে হয়। দেন আমাদের সাগর স্যার আছে। এখন যেহেতু একটু প্রেজেন্ট করতেছি, হয় আপনারা একটু আমাকে ইয়েস অথবা নো বলেন, অথবা চ্যাট বক্সে একটু লিখে দিন, হ্যাঁ। তো আমাদের সাগর স্যার মেবি নেই। এরপর যদি আমরা চলে আসি, আমাদের নেক্সটে কে আছে, আমাদের মেহেদি স্যার। মেহেদি স্যার কি আছে? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, একটু দ্রুত রেসপন্স করতে হবে। দেন আমাদের কামরুজ্জামান স্যার আছে। দেন আমাদের হচ্ছে ঐশী স্যার কি আছে? আসছি। ঐশী Yes, sir. আছে, ওকে। দেন হচ্ছে Yes, sir. হ্যাঁ, পেয়েছি। রিয়াদ মাহমুদ। Yes, sir. ওকে। দেন আমাদের বর্ষা ম্যাম আছে। Yes, sir. দেন আমাদের সোনালী ম্যাম। স্যার আছি। Yes, sir. ওকে, দুইজন সোনালী, তাই না? এই কারণে একটু প্যাচ লেগে যায়। আচ্ছা, একজনকে আমি প্রেজেন্ট স্যার। হ্যাঁ, একজনকে আমি যদি আজাদ ম্যাম বলি তাহলে কি তার জন্য অসুবিধা হবে না সুবিধা হবে? স্যার মানজুরা বলতে পারে। হ্যাঁ, মানজুরা না? আচ্ছা, ঠিক আছে। না মানে নামটা আসলে সুন্দর, কিন্তু একটু উচ্চারণ করতে গিয়ে আটকে যায় আর কি, বাট কয়েকবার করলে ঠিক হয়ে যাবে আশা করি। দেন আমাদের কাউসার আলী স্যার কি আছে? কাউসার আলী নেই। আমাদের মনিরুল স্যার আছে। Yes, sir.
দেন আমাদের সোনালী ম্যাম আছে, আমাদের হাবিয়া কি আছে, Yes, sir. আমাদের হেলাল আজাদি স্যার তো আছে, আমাদের স্যার কি আছে, জি ভাই আছে। দেন আমাদের সাদিক স্যার কি আছে, জি আছি। দেন আমাদের নীলুফা ম্যাম, জি স্যার আছে। দেন আমাদের আসি হেলালা যদি আসি আচ্ছা ওকে ঠিক আছে আপনারা দিয়ে দিয়েছি। আমাদের ইমরান আহসান কি আছে, Yes, sir. Yes, sir. ওকে। আর আমাদের আলম স্যার তো আছে, দেন আমাদের নাজমুল ইসলাম, নাজমুল স্যার কি আছে, জি আছি স্যার। ওকে। আমাদের বিল্লাল স্যার আছে, ইয়েস স্যার আছি। আছেন, ওকে। দেন আমাদের তামান্না ম্যাম আছে, ইয়েস স্যার। আমাদের গোলাম রাব্বানি আছে, আমাদের মুবাশশির হোসেন কি আছে, ইয়েস স্যার। ওকে। আমাদের শরীফ রাব্বানি, Yes, sir. ওকে। দেন আমাদের আব্দুল্লাহ স্যার আছে, মানে ছিল তাই না, উনি হয়তো বা চলে যেতে পারে। নীরব স্যার কি আছে, ওকে। মনে হচ্ছে গলার জোর নাই, হ্যাঁ একটু জোরে বলবেন, ঠিক আছে। দেন আমাদের নাজমুল হক, নাজমুল স্যার কি আছে, আচ্ছা নাজমুল স্যার আমাদের অনেকগুলো হয়ে গেছে তাই না, প্রায় 3টা মনে হয়। আমাদের নাজমুল হক কি আছে, মেবি নেই। দেন আমাদের কোথায় মহিমুল, আচ্ছা এটা স্পেলিংটা কি হবে বলেন তো, মুহাইমিনুল হক স্যার তাই তো, আমাদের মুহাইমিনুল হক স্যার কি আছে, ইয়েস, মনজুর হাসান আছে। ঠিক আছে। আমাদের মঞ্জুর হাসান আছে, মনজুর হাসান আছে। আচ্ছা ঠিক আছে। দেন আমাদের আফসানা ম্যাম, আফসানা ম্যাম কি আছে, নেই, আমাদের অফিসে। ওকে ঠিক আছে। তাহলে মোটামুটি স্যার আমি একটু কথা বলতাম। জি 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 স্যার আমি গত ক্লাসে এই আমার যখন হোমওয়ার্ক দিচ্ছিলেন সেই পর্যন্ত আমি ছিলাম, যখন বললেন যে এগুলো হোমওয়ার্ক, তারপরে আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি আর ছিলাম না। পরে আমাকে ফোন দিয়ে দিছিল অফিস থেকে যে আপনি প্রেজেন্ট ছিলেন না। তো আমি বললাম যে আমি তো হোমওয়ার্ক যখন স্যার দিচ্ছিলাম মোটামুটি ক্লাস যখন শেষ পর্যন্ত আমি চলে ছিলাম, পরে ইলেকট্রিসিটি কারণে প্রেজেন্ট দিতে পারিনি। তো আমার স্যার গতদিন কেমন অ্যাবসেন্ট হয়ে গেছে কিনা, বুঝতে পেরেছি, না তো আমি আজকে স্যার দিয়ে ছিলাম। দিয়েছি সমস্যা নেই, হ্যাঁ আগেরটা অ্যাবসেন্ট হয়ে গেছে এটা আমি তাহলে ঠিক করে দিবনি। কিন্তু জি ওই যে স্যার। সবার উদ্দেশ্যে যেটা বলেছি, যদি কারো মনে হয় যে আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে, আপনি আগে থেকে চ্যাট বক্সে একটু আমাকে লিখে দিবেন, হ্যাঁ তাহলে আমি পরবর্তীতে আমার এখানে স্যার বেশি হয় না, 2টা ফেজ তো হঠাৎ করে চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা তারপর জি স্যার এটা করে দিয়ে স্যার আমি থাকবেন। আচ্ছা। হ্যাঁ বলুন বলুন। এই গত ক্লাসে আমার সেম অবস্থা। আমি তো ইউএসএ থাকি, শিকাগোতে থাকি। দেখা গেছে যখন আপনাদের 9:10 হয়েছে তখন আমি বাসা থেকে বেরিয়ে গেছিলাম। মানে আচ্ছা যখন আপনি অ্যাটেন্ডেন্স নিয়েছেন তখন আমি ছিলাম না। এই জন্য দেখা গেছে আপনার ক্লাসটা আমার ছিল, পরে আপনাদের অফিস থেকে আমাকে ফোন ওকে, দিয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাদেরকে বলবেন এরকম আসলে অনলাইনে টুকিটাকি প্রবলেম হয়, বাট সমস্যা নেই, আপনাদের দুজনেরটা আমি দিয়ে দিবনি, হ্যাঁ। থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, তো আমাদের হোমওয়ার্ক নিয়ে কথা বলা হয়নি তাই না, যে এই ক্লাসের হোমওয়ার্ক কি থাকবে। তো এই ক্লাসের হোমওয়ার্ক মেইনলি বলতে পারেন আমাদের এই যে ক্যামেরা শর্ট গুলো ছিল এইগুলোর উপরে থাকবে, হ্যাঁ। তো আপনারা যদি নিজে থেকে এইভাবে করে একটু শর্ট গুলোকে মিলিয়ে মিলিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ পরবর্তীতে আমাদের এডিট করার জন্য ভিডিও লাগবে। তো আপনি এখন থেকে যদি কিছু রেকর্ডিং করেন সেগুলো নিয়ে এডিট করতে পারেন। আর কারো যদি মনে হয় যে স্যার এখন রেকর্ডিং করাটা আমার পক্ষে একটু কষ্ট বা একটু সমস্যা হচ্ছে, তাদের জন্য কিন্তু বলতে পারেন একটু কঠিন কাজ হয়ে যাবে, যেটা হচ্ছে ইন্টারনেট থেকে এই ধরনের ভিডিও ফুটেজ গুলোকে কালেক্ট করতে হবে এবং সেগুলোকে ছোট ছোট করে কেটে কেটে অল্প অল্প ভিডিও, মানে বলতে পারেন 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম করে কেটে কেটে জাস্ট ভিডিও একটা বানিয়ে আপলোড করতে হবে। তো কারো যদি মনে হয় যে স্যার এই পার্টটা তো আমরা পারিই নেই বা এডিটিং এখনো বলতে পারেন শিখিই নেই, তো সেই উদ্দেশ্যে আমরা এটাকে কনসিডার করতে পারি, কোনো সমস্যা নেই, বাট হোমওয়ার্কটা সবাই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন তো, মানে হোমওয়ার্কটা কি থাকবে বা কি আছে। জি ইনশাল্লাহ বুঝতে স্যার পেরেছি। বলুন বলুন। শুনতে পাইনি, কাইন্ডলি যদি আরেকবার বলতেন। ক্যামেরা মুভমেন্টের উপরে স্যার এইগুলো একটা ভিডিও রেকর্ডিং করতে হবে এই টাইপসের। এইটাই সেটাই, আর কিছু না, ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা মোটামুটি আমাদের শেষে চলে আসছি। তো আমরা তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিব। আশা করি আপনারা একটু সিরিয়াসলি কাজগুলো করবেন এবং অবশ্যই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে ফেলবেন, কারণ সফটওয়্যারটা আমি একটু পরেই লিংক দিয়ে দিব। তো সবাই ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, বিকজ নেক্সট ক্লাসে কিন্তু যেগুলো শেখানো হবে আবার টাইম দিয়ে এগুলো প্র্যাকটিসও করানো হবে। সো সবাই
নেক্সট ক্লাস থেকে অবশ্যই ল্যাপটপ বা পিসির সামনে বসে তারপরে ক্লাস করবেন। মোবাইল ফোনে করতে পারেন কিন্তু অবশ্যই পিসির সামনে বসতে হবে, ঠিক আছে? ওকে, তো এই বলে তাহলে আজকের মতো ভাই এটা ভিডিওটার লিঙ্কটা দিবেন না? হ্যাঁ, এটার ভিডিওর লিঙ্কটা কালকে পেয়ে যাবেন। হ্যাঁ, কালকে ওকে 3টার পরে, ঠিক আছে? গত ক্লাসের ভিডিও লিংকটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওইটা গ্রুপে আবার একটু ভালো মতো দেখেন তাহলে পেয়ে যাবেন, কারণ এটা দেওয়া হয়েছে। আর যেহেতু অনেকে হোমওয়ার্ক দিয়েছে এই কারণে ওইটা অনেক নিচে চলে গেছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা সিস্টেম বলে দিই, সেটা হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে কি বলে এটাকে, আচ্ছা অনেকগুলো মেসেজ জমে গেছে, আল্লাহ, আচ্ছা মিনিমাইজ করে দিই। তো আমরা যেখানে বলতেছিলাম যে আপনি অবশ্যই কম্পিউটার থেকে এই গ্রুপে আসবেন, তারপরে কি করবেন, এইখানে গিয়ে মেম্বারসে গিয়ে কোথায় আমাদের এই যে পিপলে যাবেন। পিপলে যাওয়ার পরে এখান থেকে আমার প্রোফাইলটা খুঁজে বের করবেন, ঠিক আছে? তো আপনি যদি এখানে আসেন, নিচের দিকে যদি যান বা এই যে সি অলে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে সব মেম্বার আছে। এখান থেকে কি করবেন, আপনি আমার প্রোফাইলটা খুঁজে বের করবেন। তো আমারটা যদি দেখি কোথায়, এই যে আমারটা। তো আপনি আমার প্রোফাইলের উপর যখন ক্লিক করবেন তখন আমি কি কি আপলোড করছি এখন পর্যন্ত সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে? এটা বলতে পারেন যে কেউ যদি খুঁজে না পান তারা এই সিস্টেম করে ভিডিওটা খুঁজে বের করে দেন ডাউনলোড করে রেখে দেবেন। কারণ সবাই মাথায় রাখবেন এটা কিন্তু সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত লিঙ্কগুলো কাজ করবে, এরপরে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি ডিলিট করে দেবো আর কি আমার ড্রাইভ থেকে। তো সবাই ডাউনলোড করে রেখে দিবেন। স্যার আমার একটা প্রশ্ন, আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করবো এগুলো কি আমাদের ড্রাইভে চলে যাবে? না, আপনি যদি ডাউনলোড করেন তখন আপনার একটা পিসিতে সেভ হয়ে যাবে। স্যার আমারও সমস্যা হয় কি, আমি ভিডিও সেভ করলে পরে খুঁজে বের করতে পারি না বুঝতে কোথায় রাখি। তাহলে আপনি একটু ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখেন যে গুগল ড্রাইভে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে? ওই সিস্টেমটা দেখে আপনি ভিডিও ডাউনলোড করে আপনার ড্রাইভে আপলোড করে রেখে দেন, তাহলে ওইটা আর কখনো হারাবে না, ঠিক আছে? স্যার আমার আরেকটু কথা, মানে আমি যেটা ডাউনলোড করবো করে আমার ড্রাইভে বা আমার একটা গুগল শিটে ভিডিও লিংক আকারে এভাবে রাখা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম আর কি, ওই প্রসেসটাই বললাম আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কারো কি কোনো কোশ্চেন আছে? মনে হচ্ছে নেই। ওকে, ঠিক আছে, যেহেতু আর কোনো কোশ্চেন নেই তাহলে আজকের মতো আমরা আমাদের ক্লাসটা স্যার এখানে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার যেহেতু আমি মানে এন্ড অফ দ্য টাইমে আমি জয়েন করেছি, সো এখানে কি আমাদের যে সফটওয়্যার নিয়ে কাজ করা হবে, লাইক যে অ্যাডোব প্রিমিয়ার প্রো বা এই জাতীয় কিছু, তাই না? ওকে, এই সফটওয়্যারটার কি মানে কিভাবে ইনস্টল করা হবে এসব কিছু কি দেখানো হয়েছে এই ভিডিওতে? আচ্ছা, না আমরা আসলে ইনস্টলের কোনো কিছু এখানে দেখাইনি। তো এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আমি ঠিক ক্লাসের ভিডিও যেভাবে আপলোড করতেছি এইভাবে করে সফটওয়্যারের একটা লিংক আপনাদেরকে দিয়ে দিব। ওখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং ওই ভিডিওরই কমেন্ট সেকশনে আমি আবার আরেকটা লিংক দিয়ে দিব যে কিভাবে এটা ডাউনলোড করার পরে ইনস্টল করতে হয়। ওইটার একটা ভিডিও রেকর্ডিং করা আছে, ওই ভিডিওটা দেখে দেখে ওইভাবে করে আপনি আপনার কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, দ্যাট মিনস উইদিন টুমরো আমরা এই লিংকটা পেতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ স্যার হাফেজ। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার আমাদের মানে আজকের যে মানে হোমওয়ার্ক গুলা, ঠিক আছে, এটা তো আমরা এটা কিভাবে মানে কি মানে ওই যে কি বলে এটা, আমাদের তো কোনো রকম ভাবে কোনো ক্যামেরা, মানে আমাদের তো ওরকম ভাবে কারো কোনো ক্যামেরা নাই বা ওরকম ভাবে হয়তো অনেকের মানে স্মার্টফোন আছে বা কারণ নাই, স্যার আমরা এটাতে মানে হচ্ছে কি রেকর্ডিংটা স্যার আমরা মানে কিভাবে কি করবো স্যার? তো ওই যে শুরুতেই বললাম যে এই হোমওয়ার্কটা যদি কেউ করতে নাও পারেন কোনো সমস্যা নেই, বাট করতে পারলে নিজের জন্য ভালো আর কি। হ্যাঁ, তো আপনি যদি করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ ভালো, আপনি একটু শিখে গেলেন। আর যদি না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা ইউটিউব থেকে স্যার ভিডিও কেটে কেটে নিয়ে জমা দিতে হ্যাঁ পারে? সেটাও হয়, ওইটাই তো বললাম যে আপনি ইন্টারনেট থেকেও ডাউনলোড করে দিতে পারেন যদি আপনি রেকর্ডিং করতে না পারেন। তো ইউটিউব থেকে ডাউনলোড করে একটু আমাকে ছোট ছোট করে কেটে কেটে বুঝাইলেন যে এইটা স্যার এই শর্ট ছিল, এটা ওই শর্ট ছিল, তাইলেই হবে। আর যদি তাও মনে হয় প্রবলেম, কোনো সমস্যা নেই, আমরা আমাদের প্রথম ক্লাসটা করে ফেলি প্রিমিয়ার প্রোর, এরপরে আপনি হচ্ছে হোমওয়ার্ক আকারে এটা করতে পারেন। কারণ প্রিমিয়ার প্রো প্রথম ক্লাসে আমরা বলতে পারেন বেসিক কাটাকাটি শিখে যাবো, তো তখন আপনি এই কাজগুলো প্রিমিয়ার প্রো দিয়ে করে ফেলতে পারবেন, ঠিক আছে? স্যার আমরা ট্রাই করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই ট্রাই করে ওটাই দেখতে পারেন। মানে না করতে আমরা পারলে যারা এই ক্লাসে পারবো যদি তারা প্রবলেম জমা দেবো, আমরা যারা পারবো তারা জমা দেবো, আমরা যারা পারবো না তারা হয়তো আমরা একটু চেষ্টা করবো যে আসলে মানে কোনটা কিভাবে কি হয় না হয়। হ্যাঁ সেটাই সেটাই, ঠিক আছে, ওকে। একটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, না কোনো প্রিমিয়ার সমস্যা প্রো আর কি চালানোর জন্য কনফিগারেশন কি লাগবে কম্পিউটারের? আচ্ছা লাস্ট ক্লাস করে নেই তো, হয়তো রিপিট হয়ে যাচ্ছে।
সমস্যা নেই। তো এটার জন্য বলেই দিয়েছিলাম যে আমাদের যে প্রসেসর রয়েছে, কারণ পিসিতে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, তার ভিতরে শুধু দুইটা জিনিসকে আমাদের ফোকাসে রাখতে হয় বা দুইটা জিনিস আমাদের মেনটেন করতে হয়। একটা হচ্ছে প্রসেসর আর একটা হচ্ছে র্যাম। সো প্রসেসর যেটা, সেটা হচ্ছে আপনার i5 এর মানে ক্রো i5 এর 7 জেনারেশনের উপরের কোন একটা প্রসেসর হতে হবে, অথবা i3 10 জেনারেশনের উপরের যে কোনো একটা প্রসেসর হতে হবে। আর র্যাম যেটা, সেটা অবশ্যই আমাদের 16 জিবি রাখতে হবে, কারণ এটা রাখলে আপনি ভালো মতো ইউজ করতে পারবেন। আর যদি এটাও নাও থাকে, মিনিমাম 8 জিবি লাগবেই, কারণ 8 জিবি নিচে হলে আপনি যখনই সফটওয়্যার ওপেন করবেন দেখবেন সফটওয়্যার বন্ধ হয়ে যাবে, এরকম অনেক ধরনের প্রবলেম হয়। তো এই কারণে 16 জিবি র্যামটা প্রেফারেবল, ওটা যদি হয় ভালো, না হলে মিনিমাম 8 জিবি লাগবেই লাগবে। ঠিক আছে, এই দুইটা হয়ে গেলেই বেসিক যে কাজগুলো দেখাবো বা বেসিক যে জিনিসগুলো আমরা শেখাবো শুরুতে, এগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কোনো স্যার সমস্যা নেই। আপনি যেভাবে স্যার বলতেছেন, তাহলে তো স্যার মানে আমরা যারা স্যার মানে হচ্ছে কি যারা 4 জিবি নিয়ে যারা আমরা স্যার মানে যারা ফাইট করব, তারা তো স্যার মনে হয় যে মানে মানে আচ্ছা, ডেড হয়ে যাবে স্যার। আপনাদের না না কোনো সমস্যা নেই, আপনাদের ফাইট হবে আসলে সফটওয়্যারের সাথে না, আপনাদের ফাইট হবে হচ্ছে ধৈর্যের সাথে। ঠিক আছে, জি, তো আপনারা এক্স্যাক্টলি যদি স্যার। ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন, অবশ্যই কাজ করতে পারবেন। কারণ মানে এই সফটওয়্যার গুলো আসলে যে ইনস্টল হয়ই না, চলেই না, ব্যাপারটা এরকম না। এটা চলে, কিন্তু ওই যে আটকে যাবে, প্রবলেম হবে, হঠাৎ করে হ্যাং করবে, এরকম অনেক প্রবলেম হয় আর কি। তো ওগুলো যদি মেনটেন করে চলতে পারেন, আপনি 4 জিবি দিয়েও চলতে পারবেন, কিন্তু মিনিমাম যেটা দরকার, যতটুকু হলে স্মুথলি কাজ করতে জি পারে, সেটাই বলে দিই আমি। জি স্যার, স্যার সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার মানে আমরা যারা মানে 4 জিবি কিংবা মানে এর থেকেও হয়তো অনেকের কম আছে, কিন্তু স্যার তখন তো স্যার হয়তো সফটওয়্যার। তখন অবশ্যই একটু চেষ্টা করতে হবে আপডেট করার, আর না হয় অল্টারনেটিভ হচ্ছে একটু লোয়ার ভার্সনের সফটওয়্যার ইনস্টল করতে হবে। ঠিক আছে, মানে আমি যেটা দিব সেটা আপনি ইনস্টল না করে আপনি লোয়ার ভার্সনেরটা ইনস্টল করবেন। তো ওইটা কোথায় পাবেন সেটা আমরা নেক্সট ক্লাসে বলে দেবনি, কারণ নেক্সট ক্লাসে কে কে দিতে ইনস্টল করতে পারে নাই, সেটা আমরা খোঁজ খবর নিয়ে ওইটার আপডেট দিয়ে দিব। ঠিক আছে। জি স্যার, আমি অপেক্ষা করছি, লিঙ্কটা দিলে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতাম ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, ঠিক আছে, তো আমি দেখি ক্লাস শেষ করার পরে যদি দিয়ে দিতে পারি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।